হ্যালো 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 কি অবস্থা গাই? ফেরোচৌম্বক পদার্থের হিস্টেরেসিস লুপ ব্যাখ্যা করো, বা হচ্ছে স্থায়ী চৌম্বক করার জন্য মাঠে নামা লাগবে, ঠিক আছে? এখন থেকে ভালো মতো পড়ো, তাইলে হচ্ছে এই ঝামেলাগুলো আর ফেস করবা না। দেখবা পরীক্ষার আগেও সিলেবাস সুন্দর মতো শেষ হয়ে গেছে, রিভিশন দিয়ে এইচএসসি পরীক্ষায় বসতে পারতেছো, এবং তুমি যে রেজাল্টটা চাও সেই কাঙ্ক্ষিত রেজাল্টও তোমার চলে আসছে। ওকে, তাহলে চলেন আমাকে একটু জানাই দেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ও মাই গড, ফার্স্ট লেকচার আটকায় যাইতেছে। আমার এখানে কিন্তু ঠিকঠাক আছে, ঠিক আছে। প্রথমে হয়তো বা একটু নেটওয়ার্ক ইস্যু থাকলেও থাকতে পারে, বাট আমার এখানে এখন কমপ্লিটলি ঠিকঠাক আছে, এখানে আর আটকাচ্ছে না। আই গেস সব কিছু ঠিকঠাক আছে। এখন দেখো তো, এখন আটকে যাওয়ার কথা না। নেট প্রবলেম শুরুতে আমিও খেয়াল করছিলাম, শুরুতে একটু নেট প্রবলেম ছিল যখন ক্লাসটা শুরু হয়েছে, বাট এখন নেট প্রবলেম থাকার কথা না। ওকে, স্টিল আমাকে একটু কনফার্ম করো, আদারওয়াইজ নেট প্রবলেম নিয়ে ক্লাস নেওয়া বিশাল ঝামেলা ভাই। এর আগে মনে আছে না, কবে যেন ফার্স্ট পেপারে না সেকেন্ড পেপারে পুরা লেকচার আবার নেওয়া লাগছিল, লেকচারের সেকেন্ড পার্ট পুরাটাই আবার নেওয়া লাগছিল। কারণ তো এই চৌম্বকের মধ্যেই তো, চৌম্বকে তোমাদেরই লেকচারে না একটা ব্রেক দিছিলাম, ব্রেকের আগ পর্যন্ত ঠিকঠাক ছিল, ব্রেকের পর তোমরা কোনো কিছুই দেখতে পারো না, বেজে বেজে আসতেছিল। সো নেট তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে প্রথমেই জানাই দিবা। আমার এখানে সবকিছু স্মুথ অ্যান্ড ফাইন, স্টিল তোমাদের কাছেও জিনিসটা ঠিকঠাক থাকা লাগবে। যদি তোমাদের কাছেও ঠিকঠাক থাকে, আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিব। তাহলে আমাকে একটু জানাই দাও ভাইয়া, রাইটারের বইয়ের ম্যাথ করা ঠিক হবে নাকি গাণিতিক পদার্থবিজ্ঞান, নাকি দুইটা? দেখো, গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে আছে কি, রাইটারের বইয়ের ম্যাথগুলাই তো আছে, আর কিছু অ্যাডভান্স ম্যাথ আছে। সো গাণিতিক পদার্থবিজ্ঞান করলে হচ্ছে সব রাইটারের বইয়ের ম্যাথ তোমার একবারে কভার হয়ে যাবে। আর তুমি যদি বই ধরে প্র্যাকটিস করতে চাও, তাতেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে সাজেশন থাকবে ইসাক স্যারের বই অথবা সেলু স্যারের বই, যে কোনো একটা বই হচ্ছে ভালো মতো কমপ্লিট করো, তাহলেই মোটামুটি সব টাইপের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। আর তার পাশাপাশি লেকচারের ম্যাথ তো আছেই। ওকে ওকে, ফার্স্ট টাইম পসে লাইভ ক্লাস করতে আসছি, ওয়েলকাম ওয়েলকাম। দাদা বইয়ের চ্যাপ্টার ছোট, কিন্তু আপনি এত বড় করলেন কেন? ভুলে ভুলে করছি, করতে মন চাইছে তাই করছি। বলে বইয়ের চ্যাপ্টার তো ছোট, আপনি এত বড় করলেন কেন? এই বেটা, আমি কি গল্প করে বেড়াইছি নাকি? লেকচারের মধ্যে পড়াইছি তো, যা যা দরকার ভালো মতো পড়াই দিছি, এগুলো পড়লে অ্যাডমিশন পর্যন্ত আর কোনোদিন প্যারা খাবি না, ঠিক আছে? মানে ভালো মতো পড়াইলেও সমস্যা। আগে একটা সমস্যা ছিল, ঠিক আছে, যখন প্রথম প্রথম পড়ানো শুরু করলাম, 2-3 বছর আগের কাহিনী, তখন পোলাপান বলতো যে ভাইয়া আপনি তো অনেক কম কম পড়ান, হ্যাঁ ভাইয়া এইটা বাদ গেছে, ওইটা বাদ গেছে, বইয়ের মধ্যে এত কিছু, আপনি এত কম পড়াচ্ছেন কেন? এখন সমস্যাটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে। আগে পোলাপান বেশি পড়তে চাইতো, এখন পোলাপানরে পড়াইতে গেলে হচ্ছে সমস্যা, ভাইয়া এত পড়াচ্ছেন কেন, কম পড়ান কম পড়ান। চাইলে ভাইয়া 2 লেকচার 3 লেকচারও শেষ করে ফেলা সম্ভব, একটা ওয়ান শট ক্লাস নিলেই কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এত গভীরে গিয়ে কেন পড়াচ্ছি? তোমাদের ভালোর জন্যই। এখন তোমার কাছে মনে হচ্ছে জিনিসটা ক্ষতিকর, একটা সময় গিয়ে তোমার কাছেই মনে হবে, ইস তখন যদি আর একটু ভালো মতো পড়তাম, তাহলে এখন এসে আর প্যারাটা খাওয়া লাগতো না। সো এখন থেকে ভালো মতো পড়ো, যা যা পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, জীবনে কোনো না কোনো দিন তোমার অবশ্যই কাজে লাগবে। স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তোমাদের তো কাজে লাগবেই, এইচএসসিতেও লাগবে, অ্যাডমিশনেও লাগবে। সো একটু মনোযোগ দিয়ে ফলো করা লাগবে ক্লাসগুলো। ওকে, আমি সাউন্ড একবার চেক করব, আশা করি সব ঠিকঠাক আছে। ওকে, হ্যাঁ ঠিকঠাক আছে। তাহলে চলেন আমরা দেরি না করে আমরা প্রথমে যেটা পড়বো, প্রথমে না একটা জিনিসই পড়বো আজকে আমরা, সেটা হচ্ছে হিস্টেরেসিস। লেখো কি, হিস্টেরেসিস, মাই গড, হিস্টেরেসিস, রেসিস। ওকে, আচ্ছা এটা মানে কি? হিস্টেরেসিসের একটা বাংলা মানে আছে, জানো বাংলা মানে কি? হিস্টেরেসিস মানে হচ্ছে টু ল্যাগ বিহাইন্ড। কি? টু ল্যাগ বিহাইন্ড মানে কেউ একজন পিছায় যাবে। কি বললাম? কেউ একজন পিছায় যাবে। কে পিছায় যাবে ভাইয়া? এটাও একটু লিখে রাখো, আস্তে আস্তে বুঝে যাবে। আপাতত টার্মগুলো একটু লেখো। পিছায় যাবে হচ্ছে আই। কে? আই এইচ এর তুলনায় পিছায় যাবে, ঠিক আছে? এইচ এর তুলনায় পিছিয়ে পড়বে। লেখো লেখো লেখো, পিছিয়ে পড়বে। এখান থেকেই নাম আসছে হিস্টেরেসিস বা হিস্টেরেসিস লুপ। ওকে, এখন যারা আই এবং এইচ ভুলে গেছো, তাদের উদ্দেশ্যে আর একটা বার বলো তো, এইচ কি ছিল? এইচ ছিল হচ্ছে চৌম্বক প্রাবল্য, ঠিক আছে, বা চৌম্বক তীব্রতা। এবং আই কি ছিল? আই ছিল চৌম্বকায়ন তীব্রতা। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি এরকম একটা ম্যাগনেটিক কয়েল নিছো, বা হচ্ছে এরকম একটা কুণ্ডলী নিছো, ঠিক আছে? এখন এই কুণ্ডলীর মধ্যে দিয়ে তুমি তড়িৎ প্রবাহিত করতেছো। কি করতেছো? তড়িৎ প্রবাহিত করতেছো। বলো তো কি হবে? ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, এইটার যে তীব্রতা বা এইটার যে ইন্টেন্সিটি, সেটাকে আমরা বলি হচ্ছে এইচ, ঠিক আছে? সো এখানে দেখা যাবে কি, এই বরাবর হয়তো বা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের যে তীব্রতা, সেটাকে আমরা বলতেছি এইচ। ওকে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা। ওকে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা। এখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে
তুমি যদি একটা চৌম্বক পদার্থ এনে রাখো, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হইতে পারে প্যারাচৌম্বক, হইতে পারে ফেরোচৌম্বক, হইতে পারে ডায়াচৌম্বক, যেটাই হোক না কেন, যদি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এনে রাখো, তখন কি হবে? সে হচ্ছে চৌম্বকায়িত হবে বা ম্যাগনেটাইজড হবে, এবং ওর ভিতরে ম্যাগনেটাইজেশন যে ভেক্টরটা বা যে চৌম্বকায়ন তীব্রতা যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে আই, যে ও কি পরিমাণ ম্যাগনেটাইজড হইল। মানে ব্যাপারটা হচ্ছে ওকে যে ম্যাগনেটাইজ করতেছে বা ওকে যে চৌম্বকায়িত করতেছে, সে হচ্ছে এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র, এবং সেই চৌম্বক ক্ষেত্রের যে তীব্রতা সেটাকে আমরা বলি হচ্ছে এইচ, বা চৌম্বক ক্ষেত্রের যে প্রাবল্য, তীব্রতা বা প্রাবল্য লিখতে পারো, বইয়ে মোস্ট অফ দ্য কেসেস প্রাবল্য লেখে, ওকে, প্রাবল্য, সেটাকে আমরা বলি হচ্ছে এইচ। তার মানে এইচটা হচ্ছে আমরা বাইরে থেকে যে চৌম্বক ক্ষেত্র দিচ্ছি সেটার তীব্রতা বা প্রাবল্য, এবং সেই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে চৌম্বক পদার্থটা সে নিজে চৌম্বকায়িত হচ্ছে বা নিজে চৌম্বকে পরিণত হচ্ছে, তার যে তীব্রতা বা তার ভিতরে যে চৌম্বকায়ন তীব্রতা, সেটাকে আমরা বলি হচ্ছে আই বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। ঠিক আছে? তো দেখা যায় এখানে কি হয়, যখন আমরা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখি, এই যে আমাদের ডাইপোলগুলো অ্যালাইন হয়ে যায়, মনে আছে? তার মানে হচ্ছে আমার চৌম্বক পদার্থ কি হয়ে গেছে? ম্যাগনেটাইজ হয়ে গেছে। কি হয়ে গেছে? ম্যাগনেটাইজ হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। এবং এইটার যে ইন্টেন্সিটি সেটাকে আমরা বলি হচ্ছে চৌম্বকায়ন তীব্রতা, বা চুম্বকায়ন তীব্রতাও লেখে, তোমাদের বইয়ে লেখা হচ্ছে এইভাবে, চুম্বকায়ন তীব্রতা, চুম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি। ওকে, মনে আছে তো? এগুলো কিন্তু সব আমরা পড়ছি, ঠিক আছে? তাহলে এইচ হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, যাকে দিয়ে আমরা চৌম্বকায়িত করব, এবং আই হচ্ছে কার প্রপার্টি বলো তো? আই হচ্ছে চৌম্বক পদার্থের প্রপার্টি যে ম্যাগনেটাইজড হবে। তার মানে এইচ দিয়ে আমরা ম্যাগনেটাইজ করব, এবং ম্যাগনেটাইজড হওয়ার পর ভিতরে যে প্রপার্টিটা তৈরি হবে সেটাকে আমরা বলতাম হচ্ছে আই। আই মনে আছে তো? কি বলো তো? একক আয়তনে যে পরিমাণ ডাইপোল মোমেন্ট বা যে পরিমাণ ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় সেটাকে আমরা বলতাম হচ্ছে আই। তার মানে আয়ের মান যত বেশি হবে সেই পদার্থ তত বেশি চৌম্বকায়িত হইছে। তাহলে বুঝো, এগুলা যারা ভুলে গেছেন, এইচ এর মান যত বেশি আমরা কি বলবো? আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড তত স্ট্রং। ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড কি তত স্ট্রং, কারণ ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি ছিল? এই মনে আছে না? ভুলে গেছো? ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা ছিল হচ্ছে B is equals to mu H। সো এইচ এর মান যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড তত স্ট্রং হবে। তাহলে ধরো দুইটা ম্যাগনেটিক ফিল্ড আছে একই মিডিয়ামের মধ্যে, একটার মান হচ্ছে 20 টেসলা আর একটার মান হচ্ছে 40 টেসলা। বলো তো কার চৌম্বক প্রাবল্য বেশি? যার মান বেশি তার চৌম্বক প্রাবল্যও বেশি। ঠিক আছে? একদম সহজ। এবং লেট সাপোজ আপনি কি করেছেন, দুইটা এরকম চৌম্বক পদার্থ নিছেন, নিয়ে তাদেরকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছেন। যখন একটা চৌম্বক পদার্থকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখবা, কি হবে বলো? চৌম্বক পদার্থের ভিতরে যে ম্যাগনেটিক ডাইপোলগুলো আছে তারা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র বরাবর অ্যালাইন হওয়ার চেষ্টা করবে, মানে নিজেরাও একটা চৌম্বকে পরিণত হওয়ার চেষ্টা করবে, এবং সেখান থেকে আসে হচ্ছে এই চৌম্বকায়ন তীব্রতার কনসেপ্টটা। যখন আমরা ওদেরকে রাখবো বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে, দেখা যাবে এই বরাবর ডাইপোল মোমেন্টগুলা বা ডাইপোলগুলা অ্যালাইন হচ্ছে, এই বরাবর ডাইপোলগুলো অ্যালাইন হচ্ছে। কারো কারো ক্ষেত্রে অ্যালাইনমেন্ট বেশি হবে, কারো কারো ক্ষেত্রে কম হবে। যার ক্ষেত্রে অ্যালাইনমেন্ট বেশি হবে সে কি অধিকতর স্ট্রং চৌম্বকে পরিণত হবে। ধরো তুমি এখানে একটা লোহা রাখছো, এখানে একটা নিকেল রাখছো, লোহার মধ্যে তুমি দেখলা 100টা ম্যাগনেটিক ডাইপোল একই দিকে অ্যালাইন হয়েছে, এবং নিকেলের মধ্যে দেখলা 20টা ম্যাগনেটিক ডাইপোল একই দিকে অ্যালাইন হয়েছে যখন ওদেরকে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে। তাহলে বলো তো কে শক্তিশালী চৌম্বকে পরিণত হইল? লোহা, কারণ লোহার ইন টোটাল যে ম্যাগনেটিক মোমেন্ট সেটার মান হবে বেশি। তার মানে লোহা ম্যাগনেটাইজড হচ্ছে বেশি, নিকেল ম্যাগনেটাইজড হচ্ছে কম। যেহেতু লোহা বেশি ম্যাগনেটাইজড হচ্ছে, এজন্য ওর চৌম্বকায়ন তীব্রতা বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি এটার মান হবে হচ্ছে বেশি, কারণ ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির ফর্মুলাই ছিল I is equals to m divided by v, একক আয়তনে যতটুকু ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। ঠিক আছে? তার মানে যেই পদার্থের আই যত বেশি সে ম্যাগনেটাইজড হবে তত বেশি। ঠিক আছে? ম্যাগনেটাইজড হবে তত বেশি। ওকে, একদম সহজ। এবং এই প্রত্যেকটা প্রপার্টি আমরা 3 রকমের চৌম্বক পদার্থের জন্য পড়ছিলাম। একটা ছিল হচ্ছে ফেরোচৌম্বক, একটা ছিল ডায়াচৌম্বক, আর একটা ছিল প্যারাচৌম্বক। বাট এই যে এখন আমরা পড়বো হিস্টেরেসিস, এটা না 3 ধরনের চৌম্বক পদার্থের জন্য খাটে না, এটা শুধুমাত্র এক ধরনের চৌম্বক পদার্থের প্রপার্টি। বলতো কার? এটা হচ্ছে ফেরোচৌম্বকের প্রপার্টি। কার? লেখো, এটা হচ্ছে ফেরোচৌম্বকের প্রপার্টি, ফেরোম্যাগনেট। ঠিক আছে? ফেরোম্যাগনেটের
প্রপার্টি। প্যারা এবং ডায়াতে তুমি এই প্রপার্টি খুঁজে পাবা না। এটা শুধুমাত্র কার জন্য? ফেরোচৌম্বক পদার্থের জন্য। মনে আছে না যে আমরা চৌম্বক ডোমেন, ম্যাগনেটিক ডোমেনে ভাগ ভাগ করে পড়ছিলাম, ফেরোচৌম্বক পদার্থ সকল রকমের প্রপার্টি নিয়ে পড়াশোনা করছিলাম। তার আরও একটা এক্সট্রা প্রপার্টি আছে, সেটা হচ্ছে হিস্টেরেসিস বা হিস্টেরেসিস লুপ। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার আমাদের। এখন আমরা দেখব হিস্টেরেসিস জিনিসটা কি। এগুলো তো আগেরই পড়া আমাদের। ওকে, এখন ধরো তোমার কাছে একটা ফেরোচৌম্বক পদার্থ আছে, ইট ক্যান বি এনিথিং, হইতে পারে এটা একটা সফট আয়রন, হইতে পারে এটা একটা ইস্পাত বা যে কোনো কিছু, যে কোনো ফেরোচৌম্বক পদার্থ, নিকেলও হইতে পারে। ধরো এই এরকম আমার কাছে কি আছে, একটা কয়েল আছে, ঠিক আছে, কি আছে, ম্যাগনেটিক কয়েল বা হচ্ছে একটা কয়েল যার মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করব। বা এভাবে চিন্তা না করে একটু অন্যভাবে নিই আমরা। প্রথমে হচ্ছে আমরা একটা লোহার খণ্ড নিই, ধরো একটা সফট আয়রন আছে এরকম, ঠিক আছে, সফট আয়রনের একটা বার নিছি। আচ্ছা, এই অবস্থায় ও কি চুম্বক? না, ও কিন্তু এই অবস্থায় চুম্বক না। আমি তোমার হাতে একটা লোহা দিলাম, দিয়ে বললাম ও কি চুম্বক? ও তো চুম্বক না এখনো, তাই না? ও জাস্ট একটা চুম্বক পদার্থ। সো আমাদের কাছে একটা লোহা আছে, ও এখনো কোনো চুম্বকে রূপান্তর হয় নাই, নর্মাল একটা লোহা। এখন এই লোহার চারপাশে আমরা কি করছি, ধরো এরকম একটা তার পেঁচাইছি, ঠিক আছে, এরকম কি করছি, একটা তার পেঁচাইছি, ওকে, এরকম তার পেঁচাইছি, এরকম 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 এরকম, ঠিক আছে, এটা হচ্ছে তার। ক্লিয়ার? এখন এই তারের মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহিত করব। কি করব? কারেন্ট প্রবাহিত করব, ঠিক আছে। যখন আমরা কারেন্ট প্রবাহিত করব তখন কি হবে? আমরা জানি একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই কুণ্ডলীর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যেই পাশে ক্লকওয়াইজ কারেন্ট সেই পাশে সাউথ, যেই পাশে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সেই পাশে হচ্ছে নর্থ, মানে নর্থ পোল তৈরি হয় চৌম্বক ক্ষেত্রে। ওকে, সো যখন আমরা কারেন্টটা দিচ্ছি তখন কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এতটুকু মাথায় রাখা লাগবে অবশ্যই। যখন আমরা কারেন্ট দিব বা যখন কারেন্ট প্রবাহিত হবে তখন কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং সেই ফিল্ডের অবশ্যই একটা ইন্টেন্সিটি থাকবে। এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন তুমি লোহাকে রাখবা তখন কি লোহা নিজেও চৌম্বকায়িত হবে না? অবশ্যই হবে। সেটা আমরা একটু গ্রাফের মাধ্যমে দেখতে চাই। তো ধরেন আমরা গ্রাফ আঁকবো কিসের? আমরা গ্রাফ আঁকবো হচ্ছে আই ভার্সেস এইচ এর। কিসের গ্রাফ? আই ভার্সেস এইচ। অনেক ক্ষেত্রে দেখবা বি ভার্সেস এইচ এর গ্রাফও আঁকে। দুইটা গ্রাফ সিমিলার, তুমি যদি আই ভার্সেস এইচ এরটা বুঝো, বি ভার্সেস এইচ এরটা আসলে এমনিই বুঝবা। আই ভার্সেস এইচটা মোর ফান্ডামেন্টাল। ওকে, সো আমরা গ্রাফ আঁকবো কিসের? আই ভার্সেস এইচ। লেখেন আই ভার্সেস এইচ এর গ্রাফ। তাহলে ওয়াই অক্ষ বরাবর কে বসবে? আই, মানে হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি, এবং এক্স অক্ষ বরাবর কে বসবে? এইচ, মানে হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য বলা হয়। ওকে, যখন শুরুতে কারেন্ট জিরো তখন এইচ এর মান কত? এইচ এর মানও জিরো, কারণ কারেন্ট যদি নাই আসে কিন্তু চৌম্বক ক্ষেত্রই তৈরি হবে না। যখন চৌম্বক ক্ষেত্র নাই তখন তো কোনো এইচও নাই, চৌম্বক ক্ষেত্রের কোনো প্রাবল্যও নাই। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কখন পাবো? যখন চৌম্বক ক্ষেত্র আসবে। সো শুরুতে ধরো কারেন্ট নাই, আমরা কোনো রকম কারেন্ট প্রবাহিত করি নাই, তাহলে কি সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে? থাকবে না। যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকে সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি থাকবে বা চৌম্বক ক্ষেত্র তীব্রতা থাকবে বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য থাকবে? থাকবে না। তাহলে শুরুতে কারেন্ট জিরো। লেখো একটু, ইনফরমেশনগুলোর দরকার আছে। ইনিশিয়ালি লেখো, এখানে লেখো শুরুতে, ঠিক আছে, শুরুতে আমরা কোনো কারেন্ট ফ্লো করাইনি, তাহলে কারেন্টের মান জিরো। এটাকে আই দিয়ে লিখো না, দুইটা আই চলে আসবে। লেখো কারেন্ট, ঠিক আছে, শুরুতে কারেন্ট কি? কারেন্ট হচ্ছে জিরো। তাহলে কারেন্টের মান যদি জিরো হয় এখানে কোনো চৌম্বক ক্ষেত্র নাই, মানে হচ্ছে এইচ এর মানও জিরো। এইচ এর মান কত? জিরো। ওকে, এখন লোহা তো তখন চৌম্বকে পরিণত হবে যখন তাকে আমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবো। যদি শুরুতে চৌম্বক ক্ষেত্র নাই থাকে লোহা কি চৌম্বকে পরিণত হবে? হবে না। তাহলে লোহার মধ্যে কোনো ম্যাগনেটাইজেশন হবে? কোনো ম্যাগনেটাইজেশন হবে না। যদি ম্যাগনেটাইজেশন না হয় তাহলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মান কত হবে? জিরো। বুঝছেন? একদম সহজ। তাহলে শুরুতে কোনো কারেন্ট নাই, কোনো চৌম্বক ক্ষেত্রও নাই, তাহলে ম্যাগনেটিক ইন্টেন্সিটি জিরো। যেহেতু কোনো চৌম্বক ক্ষেত্র নাই, লোহা কি ম্যাগনেটাইজড হবে নাকি? হবে না। তো লোহা তো তখন ম্যাগনেটাইজড হবে যখন তুমি তাকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখবা। তাহলে শুরুতে লোহা ম্যাগনেটাইজ হয় নাই, ম্যাগনেটাইজ যদি না হয় তাহলে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কত? শূন্য। তার মানে গ্রাফটা শুরু হবে এই জায়গা থেকে। কই থেকে? এই যে একদম এখান থেকে। এইচ এর মান যখন জিরো তখন আই এর মানও জিরো। এখন তুমি কি করলা? কারেন্টের মান বাড়াইতে থাকলা।
তুমি ধরো কারেন্ট দিচ্ছ প্রথমে 1 অ্যাম্পিয়ার এত বড় কারেন্ট না, ধরো প্রথমে দিচ্ছ 0.1 অ্যাম্পিয়ার, দেন 0.2 অ্যাম্পিয়ার, দেন 0.3 অ্যাম্পিয়ার। কি হবে বলো? তুমি কারেন্টের মান যত বাড়াবা ম্যাগনেটিক ফিল্ড তত স্ট্রং হইতে থাকবে। আমরা জানি না, একটা কুণ্ডলী ধরো তুমি নিছো, সেই কুণ্ডলীর মধ্যে তুমি যত বেশি কারেন্ট ফ্লো করাবা তার সেন্টারে বা তার অভ্যন্তরে তত স্ট্রং চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সো আমরা কারেন্টের মান যখন বাড়াবো চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু বাড়তে থাকবে, এবং চৌম্বক ক্ষেত্রের মান যদি বাড়ে এইচ এর মান বাড়বে না? অবশ্যই বাড়বে, চৌম্বক ক্ষেত্রে প্রাবল্যের মানও বাড়তে থাকবে। তারপরে আমরা পরবর্তীতে কি করব, লেখো। পরবর্তীতে একদম সহজ, জাস্ট স্টেপগুলো মাথায় রাখা লাগবে। পরবর্তীতে আমরা কি করব, কারেন্টের মান বাড়াইতে থাকবো। ঠিক আছে, কারেন্টের মান যখন বাড়তে থাকবে এইচ এর মান কি হবে? অবশ্যই বাড়তে থাকবে। যত বেশি কারেন্ট তত স্ট্রং চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য তত বেশি। সো কারেন্টের মান যখন বাড়বে তখন এইচ এর মানও বাড়বে। আচ্ছা, তাহলে এবার কারেন্ট আছে, এবার চৌম্বক ক্ষেত্র আছে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন লোহাকে রাখা হবে সে কি ম্যাগনেটাইজড হবে না? অবশ্যই হবে। চৌম্বক ক্ষেত্রের মান যত বাড়বে ম্যাগনেটাইজেশন কি তত বেশি হবে না কম হবে? তত বেশি হবে। ধরো একটা লোহা আছে, তাকে তুমি একবার রাখছো 10 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, সে যতটুকু ম্যাগনেটাইজড হবে। তাকে যদি 10 টেসলার পরিবর্তে 50 টেসলা মানের একটা চৌম্বক ক্ষেত্রে রাখো, সে তার তুলনায় আরো বেশি চৌম্বকায়িত হবে বা ম্যাগনেটাইজড হবে। মানে ব্যাপারটা খুব সিম্পল। একটা লোহা, তাকে তুমি চৌম্বকায়িত বা ম্যাগনেটাইজড করতে চাচ্ছ, আমি চাচ্ছি এই লোহাটাকে ম্যাগনেট বানাইতে। উপায় কি? উপায় হচ্ছে ওকে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখো। এখন লোহা কতটুকু শক্তিশালী চৌম্বকে পরিণত হবে সেটা কিসের উপর নির্ভর করবে? নির্ভর করবে তুমি কত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছো। ম্যাগনেটিক ফিল্ড বা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যে কিনা লোহাকে চৌম্বকায়িত করতেছে বা ম্যাগনেটাইজড করতেছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মান যত বেশি হবে লোহা তত বেশি ম্যাগনেটাইজড হবে। তাহলে আমরা যখন কারেন্টের মানটা বাড়াচ্ছি ভিতরে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান বাড়তেছে, এবং ভিতরে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের মান যখন বাড়বে লোহা কি আগের তুলনায় বেশি ম্যাগনেটাইজড হবে না? অবশ্যই বেশি ম্যাগনেটাইজড হবে। যদি বেশি ম্যাগনেটাইজড হয় ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মান বাড়বে না, বাড়তে থাকবে। সো দেখা যাবে এবার আয়ের মান কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বাট আই এবং এইচ সমানুপাতিক হবে না। প্যারাচুম্বকের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? প্যারাচুম্বক পদার্থের জন্য আই প্রপোর্শনাল টু ছিল এইচ, এবং এখান থেকে আমরা একটা ফর্মুলা পাইছিলাম আই ইজ ইকুয়ালস টু জিটা এইচ, যেখানে জিটা ছিল সাসেপ্টিবিলিটি। এটা প্যারাচুম্বকের জন্য খাটে, ফেরোচৌম্বকের জন্য পুরাপুরি খাটে না। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা যদি প্যারাচৌম্বক পদার্থ নিয়ে কাজ করতাম তখন বলতে পারতাম আই এইচ এর সমানুপাতিক, পুরাপুরি সমানুপাতিক। এইচ কে ডাবল করব, আইও ডাবল হবে। এইচ কে 3 গুণ করব, আইও 3 গুণ হবে। বাট ফেরোচৌম্বক পদার্থের ক্ষেত্রে সম্পর্কটা পুরাপুরি সমানুপাতিক না। এটা ট্রু, এইচ এর মান যদি বাড়ে অবশ্যই আই এর মানটা বাড়বে। যত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তত বেশি ম্যাগনেটাইজেশন। বাট এমন না যে ম্যাগনেটিক ফিল্ডকে দ্বিগুণ করলাম ম্যাগনেটাইজেশনও দ্বিগুণ হয়ে গেল, এরকম হবে না। একটা বাড়লে আর একটা বাড়বে, বাট সম্পর্কটা সমানুপাতিক না। তাহলে সম্পর্কটা কিরকম? সম্পর্কটা আমরা গ্রাফ থেকেই দেখব। সম্পর্কটা হয় এরকম যে আমরা যখন এই এইচ এর মানটা বাড়াচ্ছি আয়ের মান বাড়তেছে 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 বাড়তেছে, একটা সময় গিয়ে কি হয়ে যাবে? স্যাচুরেটেড হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, বাড়াইলেও আর বাড়বে না। ওকে, গ্রাফটা হয় হচ্ছে এরকম। দেখো আমরা এইচ বাড়াচ্ছি আই বাড়তেছে, এইচ বাড়াচ্ছি আই বাড়তেছে, এইচ বাড়াচ্ছি আই বাড়তেছে, এইচ বাড়াচ্ছি আই বাড়তেছে, এরপর এইচ বাড়াইলেও আই আর বাড়তেছে না। ওকে, সো এই পয়েন্টটার নাম দাও একটু। আমি ধরলাম এটা হচ্ছে ও, ঠিক আছে, এটা হচ্ছে এ। এই যে এই এ পয়েন্টটা, এটাকে আমরা বলি হচ্ছে স্যাচুরেশন। ঠিক আছে, লেখো এটাকে কি বলা হয়? এ কে বলা হয় হচ্ছে স্যাচুরেশন। ওকে, তার মানে একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর আমরা এইচ এর মান যদি বাড়ায়ও স্টিল আই এর মান আর বাড়বে না। এটার মানে কি ভাইয়া? দেখো কনফিউজড হওয়ার কিছুই নাই, খুবই সহজ। প্রথম কথা, আমরা শুরুতে কারেন্ট বাড়াচ্ছিলাম, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছিল এবং সেই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হচ্ছিল। যত বেশি কারেন্ট তত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ভিতরে থাকা লোহাটা চুম্বকায়িত হচ্ছিল বা ম্যাগনেটাইজড হচ্ছিল। সো যত বেশি কারেন্ট তত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটাইজেশনও তত বেশি। সো কারেন্ট বাড়াচ্ছিলাম, ম্যাগনেটিক ফিল্ড বড় হচ্ছিল, এবং একই সাথে ম্যাগনেটাইজেশনের মানও বাড়তেছিল। বাট একটা সময় গিয়ে কারেন্টের মান বাড়াচ্ছি, আমার ফিল্ডের মান বাড়তেছে, কিন্তু ম্যাগনেটাইজেশনের মান আর বাড়তেছে না। ম্যাগনেটাইজেশনের মান কি হয়ে গেছে? স্যাচুরেটেড হয়ে গেছে। কেন? কারণ লোহার মধ্যে তো একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাগনেটিক ডাইপোলই আছে। দেখো, যাদের ম্যাগনেটাইজেশনের কনসেপ্ট এখনো ক্লিয়ার না, আমি আরেকটাবার একটু বলে দিই। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন
যাদের এখন এটা নিয়ে কনফিউশন রয়ে গেছে। এই তাই না, এই হচ্ছে আমার ধর একটা ফেরোচুম্বক পদার্থ। আমি ধরলাম এখানে আমার ম্যাগনেটিক ডোমেইনগুলো হচ্ছে এইভাবে আছে, এভাবে এভাবে, ঠিক আছে, এরকম এরকম, এখানে আছে এরকম 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 এরকম, এই পাশে এরকম এরকম, এখানে আছে এরকম এরকম, ঠিক আছে। এখন তুমি কি করলা, তুমি হচ্ছে এইচ এর মানটা বাড়াইলা। এই যে বরাবর হচ্ছে তোমার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এটা কি, এটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ড। ওকে, যখন এক্সটার্নাল ফিল্ডের মান বাড়াবা কি হবে বলো তো, এই ডাইপোলগুলো সব একদিকে আসা শুরু হবে, বা ওই যে ডোমেইন গ্রোথ যেটাকে আমরা বলতাম, ডাইপোলগুলো অ্যালাইন হওয়া শুরু করবে একই দিক বরাবর। এন ধরো ডাইপোল আছে 100টা, ঠিক আছে, তুমি কি করলা, এইচ এর মান শুরুতে হচ্ছে তোমার 2 অ্যাম্পিয়ার পার মিটার, ধরো কথার কথা 2 অ্যাম্পিয়ার পার মিটার। যখন এইচ এর মান 2 অ্যাম্পিয়ার পার মিটার, তখন এই 100টা ডাইপোলের মধ্যে 20টা ডাইপোল অ্যালাইন হয়ে গেছে। কি হয়েছে, 20টা ডাইপোল অ্যালাইন হয়ে গেছে, মানে যে একদিকে সাইজা গেছে বা একদিক বরাবর হচ্ছে ওরিয়েন্টেড হয়ে গেছে। তুমি কি করলা, এইচ এর মান আরেকটু বাড়াইলা। এইচ এর মান বাড়ানোর জন্য কত হইল, 3 অ্যাম্পিয়ার পার মিটার। এবং দেখা গেল যখন এইচ এর মান 3 অ্যাম্পিয়ার পার মিটার হয়েছে, তখন 20টার জায়গায় 40টা ডাইপোল অ্যালাইন হয়ে গেছে। যখন 20-এর পরিবর্তে 40টা ডাইপোল অ্যালাইন হবে, তখন কি ওর আয়ের মানটা বাড়বে না? অবশ্যই বাড়বে। 20টা ডাইপোল অ্যালাইন হয়েছে মানে কি, মানে হচ্ছে ওর মধ্যে একটা চৌম্বক ধর্ম চলে আসছে। 20টার জায়গায় যদি 40টা ডাইপোল অ্যালাইন হয়ে যায় বা একই দিক বরাবর ওরিয়েন্টেড হয়ে যায়, তখন ও আগের তুলনায় আরো স্ট্রং ম্যাগনেট হবে। আমি যখন এইচ এর মানটা আরো বাড়াবো, লেট সাপোজ এইচ এর মান আমি করে দিলাম হচ্ছে 4 অ্যাম্পিয়ার পার মিটার, তখন দেখা যাবে যে 40টার জায়গায় 70টা ডাইপোল অ্যালাইন হয়ে গেছে। তার মানে হচ্ছে আয়ের মান আরো বৃদ্ধি পাইছে। এবার ভাইয়া এইচ এর মান আমি করলাম লেট সাপোজ 6, কত, 6 অ্যাম্পিয়ার পার মিটার। এবং যখন 6 অ্যাম্পিয়ার পার মিটার করলাম, এখানে যে 100টা ডাইপোল ছিল, 100টার 100টাই অ্যালাইন হয়ে গেছে। কি হইছে, 100টাই অ্যালাইন হয়ে গেছে। এখন আয়ের মানটা হচ্ছে ম্যাক্সিমাম। বুঝতে পারছো আই কই থেকে আসতেছিল, আই জিনিসটা কি ছিল, আই ছিল হচ্ছে এই চৌম্বক পদার্থের মধ্যে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই ওর ভলিউম, একক আয়তনে তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট বা নিট ম্যাগনেটিক মোমেন্ট। যখন 20টা ডাইপোল অ্যালাইন হয়েছে, তখন নিট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এই 20 জনের ম্যাগনেটিক মোমেন্টের যোগফল। যখন 40টা ডাইপোল অ্যালাইন হয়েছে, তখন নিট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 40 জনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের যোগফল। যখন 60টা বা 70টা ডাইপোল অ্যালাইন হয়েছে, তখন নিট ম্যাগনেটিক মোমেন্ট কত, এই 70 জনের ম্যাগনেটিক মোমেন্টের যোগফল। তার মানে আমার যত বেশি ডাইপোল অ্যালাইন হচ্ছে, ম্যাগনেটিক মোমেন্টের মান বা নিট ম্যাগনেটিক মোমেন্টের মান তত বাড়তেছে। সবারটা যোগ করলে আমরা নিট ম্যাগনেটিক মোমেন্ট পাবো। প্রথমে 20 জনেরটা যোগ করছি, পরে 40 জনেরটা, পরে 70 জনেরটা, বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। সো নিট ম্যাগনেটিক মোমেন্ট যখন বাড়বে, আয়ের মানও তো তখন বাড়বে। ওকে, এবং লাস্টে গিয়ে যখন আমরা এইচ এর মানকে করে দিছি 6 অ্যাম্পিয়ার পার মিটার, তখন এখানে যতগুলা ডাইপোল ছিল সবাই সেম ডিরেকশনে অ্যালাইন হয়ে গেছে। তার মানে এখানে নিট ম্যাগনেটিক মোমেন্ট তখন হয়ে গেছে ম্যাক্সিমাম। ধরো এখানে 100টা ডাইপোল আছে এবং 100 জনই সেম দিকে অ্যালাইন হয়ে গেছে, আর আরো 2-3 জন কি নতুন করে তৈরি হওয়া সম্ভব? তুমি বললা যে ভাই আমি এইচ এর মান আরেকটু বাড়াবো, তার ফলে 110টা ডাইপোল একই দিকে অ্যালাইন হবে। বাকি 10টা কই থেকে আসবে? ওর কাছে তো আছেই 100টা ডাইপোল। বুঝছো? সো যখন আমরা 6 অ্যাম্পিয়ার পার মিটার এক্সটার্নাল ফিল্ড দিছি, তখন ভিতরে যতগুলো ডাইপোল আছে সবাই সেম ডিরেকশনে অ্যালাইন হয়ে গেছে। তার মানে ভিতরে তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্টের মান হয়ে গেছে ম্যাক্সিমাম। এখন তুমি এইচ এর মান যদি এর চেয়ে বৃদ্ধিও করো, এর চেয়ে বেশি ম্যাগনেটিক মোমেন্ট তো তৈরি হওয়া সম্ভব না, কারণ ওর কাছে তো আর নতুন কোনো ডাইপোলই নাই। বুঝতে পেরেছেন? এজন্য একটা সময় গিয়ে এম এর মান বা নিট ম্যাগনেটিক মোমেন্টের মানটা স্যাচুরেটেড হয়ে যায়। ঠিক আছে, নিট ম্যাগনেটিক মোমেন্ট একটা সময় কি হয়, স্যাচুরেটেড হয়ে যায়। তখন তুমি এক্সটার্নাল ফিল্ডের মান বাড়াও না কেন, যা খুশি করো না কেন, আমাদের নিট ম্যাগনেটিক মোমেন্টের মান এর চেয়ে বেশি বড় করা আর সম্ভব না। কারণ ওর কাছে যতগুলা ডাইপোল ছিল সবাই সেম ডিরেকশনে অ্যালাইন হয়ে গেছে। এখন আমি এইচ এর মান বাড়াইলেও নতুন করে ডাইপোল তো তৈরি হওয়া সম্ভব না, যে কিনা আইসা নিট ম্যাগনেটিক মোমেন্টের মান বাড়াবে। এর তো আর সম্ভব না। লাইক ধরো তোমার কাছে হচ্ছে 100 জন ম্যান পাওয়ার আছে, ঠিক আছে, কি আছে, 100 জন ম্যান পাওয়ার আছে, এবং তোমার উদ্দেশ্য হচ্ছে ধরো এরকম, তুমি ধরো একটা খারাপ মানুষ, ঠিক আছে, তুমি কি করো, তুমি হচ্ছে মানুষকে দিয়ে পাহাড়ের উপরে পাথর তুলাও। ঠিক আছে, কি করো, মানুষকে দিয়ে পাহাড়ের উপরে পাথর তুলাও। এখন এই পাথরটাকে তোমার পাহাড়ের উপরে তোলা লাগবে,
বুঝছো? এখন তুমি কি করলা, তুমি সকালবেলায় উঠে মোটিভেশন দিলা, তোমার কাছে 100 জন মানুষ আছে, মোটিভেশন দিয়ে বললা চলেন ভাই আমাদের কাজ করা লাগবে, ভয় নাই কোনো, একসাথেই পাহাড়ের বাধাকে আমরা অতিক্রম করব। তোমার মোটিভেশনে মোটিভেটেড হয়ে 10 জন কি করলো, আইসা পাথর ঠেলা শুরু করলো, বাট পাথর উঠলো না। তুমি আরেকটু মোটিভেশন দিলা, 20 জন ঠেলা শুরু করলো, বাট পাথর উঠলো না। আরো একটু মোটিভেশন দিলা, 50 জন ঠেলা শুরু করলো, পাথর উঠলো না। আরো একটু মোটিভেশন দিলা, 80 জন ঠেলা শুরু করলো, বাট তাও পাথর উঠলো না। এবার আরো একটু মোটিভেশন দিলা, 100 জন ঠেলা শুরু করলো, বাট তাও পাথর উঠলো না। এখন তুমি যদি আরো একটু মোটিভেশন দাও, 110 জন কি ঠেলা শুরু করবে না? কারণ তোমার কাছে মানুষই আছে 100 জন। বুঝতে পারছো? তো তোমার কাছে অ্যাভেলেবেল যতটুকু ক্ষমতা আছে পুরোটাই যদি তুমি ব্যবহার করে ফেলো, তার চেয়ে বেশি ক্ষমতা তো জেনারেট করা সম্ভব না। এই ম্যাগনেটিক মেটেরিয়াল যেটা বা ফেরোচৌম্বক পদার্থ যেটা, তার কাছে একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাগনেটিক ডাইপোল আছে। তুমি চাচ্ছ ম্যাগনেটিক ডাইপোলগুলোকে সেম ডিরেকশনে অ্যালাইন করে ওকে একটা চৌম্বকে পরিণত করতে, বা ওর মধ্যে একটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি তৈরি করতে। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কই থেকে আসবে? ম্যাগনেটিক মোমেন্ট থেকে আসবে। ম্যাগনেটিক মোমেন্ট কই থেকে আসবে? যখন ডাইপোলগুলো অ্যালাইন হবে তখন নিট ম্যাগনেটিক মোমেন্ট আসবে। যখন সব ডাইপোল অ্যালাইন হয়ে যাবে তখন নিট ম্যাগনেটিক মোমেন্টের মান হবে সর্বোচ্চ। তুমি যদি তখন এইচ এর মান বা এক্সটার্নাল ফিল্ডের মান আরো বৃদ্ধি করো, নিট ম্যাগনেটিক মোমেন্টের মান কি বৃদ্ধি পাওয়া সম্ভব না? তোমার কাছে যতগুলো ডাইপোল ছিল সবাইকে তুমি অ্যালাইন করে ফেলছো, এখন এইচ এর মান বাড়াইলেও নিট ম্যাগনেটিক মোমেন্টের মান আর বৃদ্ধি করা সম্ভব না। সো নিট ম্যাগনেটিক মোমেন্টের মান যদি না বাড়ে, আয়ের মানও আসলে বৃদ্ধি করা সম্ভব না। তার মানে একটা সময় গিয়ে তুমি এক্সটার্নাল ফিল্ডের মান বাড়াইতে বাড়াইতে নিট ম্যাগনেটিক মোমেন্ট স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি যে আছে সেও স্যাচুরেটেড হয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। সো আমাদের একটা সময় ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি যেটা, সেও কি হয়ে যাবে? স্যাচুরেটেড হয়ে যাবে। ক্লিয়ার গাইস? একদম সহজ। বুঝছি? কনসেপ্ট খুবই সহজ, জাস্ট এতটুকু মাথায় রাখা লাগবে। তার মানে আমরা এইচ এর মান শুরুতে বাড়াচ্ছি, আমাদের আয়ের মানটাও বাড়তেছে, বাট এমন না যে এইচ এর মান বাড়াইতেই থাকবো, আয়ের মান আজীবন বাড়তেই থাকবে, না। আয়ের মান ডিপেন্ড করতেছে তোমার যে ম্যাগনেটিক মেটারিয়ালটা, তার কাছে কি পরিমাণ ম্যাগনেটিক ডাইপোল আছে তার উপর। সো ম্যাগনেটিক ডাইপোল সবগুলা যখন অ্যালাইন হয়ে যাবে, তারপর কিন্তু আয়ের মান আর বাড়বে না। সবগুলা অ্যালাইন হওয়ার আগ পর্যন্ত আয়ের মানটা বাড়বে। ধরো 100টা আছে, 20টা অ্যালাইন হয়েছে, তখন তুমি এইচ এর মান বাড়াও, আয়ের মান বাড়বে। কারণ এইচ এর মান বাড়াইলে তখন আরো কিছু সংখ্যক ডাইপোল এসে ওই একই দিকে অ্যালাইন হবে, একই দিকে অ্যালাইন হয়ে নিট ম্যাগনেটিক মোমেন্টের মান বৃদ্ধি করবে, এবং নিট ম্যাগনেটিক মোমেন্টের মান বাড়লে আয়ের মানটাও বাড়বে। বাট তুমি এইচ এর মান বাড়াইতে বাড়াইতে যখন সবগুলা ডাইপোল অ্যালাইন হয়ে যাবে, তখন নিট ম্যাগনেটিক মোমেন্ট সর্বোচ্চ হয়ে গেছে, তখন আয়ের মানও ম্যাক্সিমাম হয়ে গেছে। এরপর এইচ এর মান বাড়াইলেও নতুন করে ডাইপোল তার তৈরি হওয়া সম্ভব না, যে কিনা ওই দিকে এসে অ্যালাইন হয়ে নিট ম্যাগনেটিক মোমেন্টের মান বাড়াবে। তার মানে নিট ম্যাগনেটিক মোমেন্টের মান ওই একটা ফিক্সড ভ্যালুর পর আর বৃদ্ধি করা সম্ভব না। তার মানে আয়ের মানও একটা ফিক্সড ভ্যালুর পর আর বৃদ্ধি করা সম্ভব না। তার মানে আয়ের একটা পিক ভ্যালু বা একটা স্যাচুরেটেড ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা হচ্ছে এইটা। এরপর এইচ এর মান বাড়াইলেও আয়ের মান আর বাড়বে না। দেখো একটা ফিক্সড মানেই রয়ে গেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যখন আমরা কি করলাম, আয়রনকে ম্যাগনেটাইজ করলাম। তাহলে দেখেন, ও থেকে এ পর্যন্ত আমরা কি করছি? ও থেকে এ পর্যন্ত আমরা আয়রনকে ম্যাগনেটাইজ করছি। কি করছি? ম্যাগনেটাইজ করছি। ঠিক আছে? একদম সহজেই ও থেকে এ পর্যন্ত আমরা কি করছি? ম্যাগনেটাইজ করছি। এখন তুমি বললা ভাইয়া ঠিক আছে ম্যাগনেটাইজ তো করছি, এবার ভাইয়া ভাল লাগতেছে না, এবার একটু ডিম্যাগনেটাইজ করব। মানে প্রথমে তো চৌম্বকায়িত করছি, আয়রনকে চৌম্বকে রূপান্তরিত করছি। এবার তুমি বললা না ভাইয়া আমি ওকে আসলে আর চৌম্বক রাখতে চাচ্ছি না, ওকে আমি একটু বিচৌম্বকায়িত করব বা ডিম্যাগনেটাইজ করব। আচ্ছা তাহলে ভাই ডিম্যাগনেটাইজটা কেমনে করব? আচ্ছা তুমি ম্যাগনেটাইজ কেমনে করছিলা? এক্সটার্নাল ফিল্ড দিছিলা, বা এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র দিছিলা, বা কারেন্ট ফ্লো করাইছিলা, তার জন্য হচ্ছে ম্যাগনেটাইজ হয়েছিল। তাইলে তুমি ডিম্যাগনেটাইজ কেমনে করবা? এক্সটার্নাল ফিল্ডটাকে সরাই নাও, তাইলে ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। খুবই সহজ। একটা লোহা, ও প্রথমে ম্যাগনেটাইজড না, ও নর্মাল আছে, তুমি ওকে একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে নিছো, ও ম্যাগনেটাইজ হয়ে গেছে। এখন তুমি বলতেছো ওকে আমি ডিম্যাগনেটাইজ করবো। ভাইয়া কি করবা? এক্সটার্নাল ফিল্ডকে সরাই নাও, বা এক্সটার্নাল ফিল্ড থেকে ওকে সরাই নাও, তাইলেই তো হয়ে যাচ্ছে। তুমি বললা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি এইচ এর মান প্রথমে বাড়াইছিলাম, আয়ের মান বাড়ছিল, আমার লোহাটা বা চৌম্বক পদার্থটা ম্যাগনেটাইজ হয়ে গেছিল। তাহলে এইবার ভাইয়া আমি এইচ এর মানটা কমাবো। এইচ এর মান যদি কমাই তাহলে আয়ের মানও কমবে, এবং একটা সময় আমার চৌম্বকটা ডিম্যাগনেটাইজ হবে।
চুম্বক কখন ডিম্যাগনেটাইজ হবে বলো তো? যখন এই আয়ের মানটা জিরো হয়ে যাবে। আয়ের মান যখন জিরো হবে তার মানে তার ভিতরে তখন কোনো ম্যাগনেটাইজেশন নাই, সে তখন বিচুম্বকায়িত হয়ে গেছে, তার চৌম্বক ধর্ম বিলুপ্ত পেয়ে গেছে। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আয়ের মানটাকে জিরো করা, যদি তার মধ্যে থেকে চৌম্বক ধর্ম আমি সরাই ফেলতে চাই। তাহলে ডিম্যাগনেটাইজ কেমনে করব? ম্যাগনেটাইজ কেমনে করছিলাম? বাহ্যিক চৌম্বক ক্ষেত্র দেওয়ার মাধ্যমে। এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রটাকে সরাই নাও, তাহলে এইটা আস্তে আস্তে ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। সো আমরা এবারে কি করলাম, লেটস সাপোজ প্রথমে এইচ এর মানটা বাড়াইছিলাম, এবার এইচ এর মানটা কমানো শুরু করলাম। তাহলে হওয়া কি উচিত ছিল? আমরা যখন এইচ এর মানটা বাড়াইছি, আই এর মানটা বাড়ছে, আমার গ্রাফ ও থেকে এ পর্যন্ত গেছে, এখন গ্রাফ আছে এ তে, আমি কি করলাম, এইচ এর মানটা কমানো শুরু করলাম। তাহলে কি হওয়া উচিত বলতো? অবশ্যই আই এর মানটাও এইভাবে কমে আসা উচিত, এবং যখন এইচ জিরো হবে তখন আই এর মানটাও জিরো হওয়া উচিত, তাই না? তোমার শুরুতে আই ছিল জিরো, এইচও ছিল জিরো, তুমি এইচ বাড়াচ্ছ আই বাড়তেছে, এইচ বাড়াচ্ছ আই বাড়তেছে, এইচ বাড়াচ্ছ আই বাড়তেছে, বাড়তে বাড়তে এখানে এসে পৌঁছাইছে। এখন তুমি বললা ভাই আমি এইচ কমাবো, তাহলে এইচ যখন ভাই আমি এখান থেকে এখানে আসবো তখন আয়ের মান এখান থেকে এখানে আসা উচিত, এই একই গ্রাফ ফলো করে। যখন এইচ এখান থেকে এখানে আসবে তখন আয়ের মান এখান থেকে এখানে আসা উচিত, এবং যখন এইচ এর মান জিরো হয়ে যাবে তখন আয়ের মানও কত হয়ে যাওয়া উচিত? জিরো হয়ে যাওয়া উচিত, যেটা আমরা শুরুতে দেখছিলাম। বাট আনফরচুনেটলি এরকম হয় না। যখন আমরা এইচ এর মানটা কমানো শুরু করি তখন গ্রাফটা হয়ে যায় এরকম। কিরকম? এরকম, এরকম হয়ে যায় গ্রাফ। ঠিক আছে, তুমি কি করছো, তুমি এইচ এর মানটা কমাচ্ছ, আই এর মান আগের তুলনায় কম হারে কমবে। দেখো আগে এইচ এর মান বাড়াচ্ছিলা, আই এর মান ধূপধাপ বেড়ে যাচ্ছিল, এখন তুমি এইচ কমাচ্ছ বাট আই আগের মতো কমতেছে না। এবং খেয়াল করো যখন তুমি এইচ এর মানটাকে জিরো করছো তখন আই এর মান জিরো হওয়ার কথা ছিল না, বাট আই এর মান কি জিরো হইছে? না, স্টিল একটা ভ্যালু রয়ে গেছে। ওকে, তার মানে আমরা যেই পথে গেছি সেই পথে কিন্তু ফেরত আসতে পারতেছি না, নতুন কোনো পথে ফেরত আসতেছি। তার মানে এটা কি কোনো রিভার্সিবল প্রসেস? না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হিস্টেরেসিস কোনো রিভার্সিবল প্রসেস না, এটা একটা ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, তার মানে আমরা যখন চৌম্বক ক্ষেত্রের মান বাড়াবো, আয়ের মানটা বাড়বে, বেড়ে বেড়ে একটা সময় পিক ভ্যালুতে গিয়ে পৌঁছাবে। এবার যদি আমরা ওকে ডিম্যাগনেটাইজ করতে চাই বা এই আয়ের মানটাকে যদি জিরো করতে চাই, সেই উদ্দেশ্যে আমরা এইচ এর মানটা কমানো শুরু করলাম, বাট দেখা গেল যেই হারে আয়ের মানটা বাড়তেছিল সেই হারে আয়ের মান কমতেছে না, বা যেই গ্রাফটা মেনটেন করে এইচ বৃদ্ধির সাথে সাথে আয়ের মানটা বৃদ্ধি পাচ্ছিল, সেম গ্রাফ মেনটেন করে এইচ কমানোর সাথে সাথে আই কমতেছে না, আই আগের তুলনায় কম হারে কমতেছে। যখন আমাদের এইচ এর মানটা জিরো হয়ে গেছে তখন আয়ের মানটা জিরোই হওয়ার কথা ছিল, বাট হইছে কি? হয় নাই। কেন হয় নাই? এইটাই ফেরোচুম্বক পদার্থের একটা প্রপার্টি। লেখেন, এটা হবে না কখনোই। ওকে, সো আমরা যখন এটার নাম দেওয়া হচ্ছে বি, এ থেকে বিতে আসতেছি, আমরা চেষ্টা করতেছি ডিম্যাগনেটাইজ করার জন্য। এ থেকে বিতে আসার সময় আমরা চেষ্টা করতেছি কি? চেষ্টা করতেছি ডিম্যাগনেটাইজ করার জন্য। করতেছি কি করার জন্য? ডিম্যাগনেটাইজ করার জন্য। ওকে, করার জন্য। বাট দেখা গেল এইচ এর মান জিরো হইলেও আই এর মান জিরো হচ্ছে না। একটা নির্দিষ্ট পরিমাণ আই এইচ জিরো করার পরেও থেকে যাচ্ছে। এটার মানেটা বোঝার চেষ্টা করো। তোমার কাছে একটা লোহার টুকরা আছে, তুমি ওকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে নিয়ে গেছো, ও চৌম্বকে রূপান্তরিত হয়েছে। এখন ওকে যদি তুমি চৌম্বক ক্ষেত্র থেকে সরাই নাও, কি হওয়া উচিত? ও আবার বিচুম্বকায়িত হয়ে যাওয়া উচিত বা ডিম্যাগনেটাইজড হয়ে যাওয়া উচিত। বাট দেখা যায় যখন একটা লোহাকে চৌম্বক ক্ষেত্রে নেওয়ার পর সে চৌম্বকে পরিণত হইল, তাকে চৌম্বক ক্ষেত্র থেকে সরানোর পরেও তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি থেকে যায়। এটাই ছিল না ফেরোচৌম্বক পদার্থের একটা প্রপার্টি, যে আমরা ফেরোচৌম্বককে নিয়ে যাব ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, সে ম্যাগনেটাইজড হয়ে যাবে। যখন ফেরোচৌম্বককে ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে নিব, স্টিল সে একটা চৌম্বকের মতোই বিহেভ করবে। এটাই তো হওয়ার কথা ছিল। সো এই এইচ জিরো মানে হচ্ছে আমরা এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রকে সরাই ফেলছি, এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র এখন আর নাই, বাট স্টিল লোহার মধ্যে এই ম্যাগনেটিক প্রপার্টিটা রয়ে গেছে। লোহা এখনো ম্যাগনেটাইজড। আয়ের মান জিরো না মানেই হচ্ছে সে ম্যাগনেটাইজড। আয়ের একটা মান আছে মানেই কি? তোমার এই ম্যাগনেটিক যে পদার্থটা বা মেটারিয়ালটা সে ম্যাগনেটাইজড হয়ে আছে। সো আমরা যখন এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্রের মান জিরো করে দিছি, স্টিল আমাদের লোহা ম্যাগনেটাইজড হয়ে আছে।
তার মানে একটা ফেরোচৌম্বক পদার্থকে প্রথমে আমরা ম্যাগনেটাইজড করলাম, তারপর তাকে চৌম্বক ক্ষেত্র থেকে বাইরে বের করে আনলাম, স্টিল সে এখনো একটা চৌম্বক হিসাবেই রয়ে গেছে। বুঝতে পারছেন? এবং এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিটেন্টিভিটি। কি বলা হয়? ওবিটাকে, ওবিকে বলা হয় হচ্ছে রিটেন্টিভিটি। লেখো কি? রিটেন্টিভিটি। রিটেন্টিভিটি বা বাংলায় বলে হচ্ছে মনে হয় ধারণ ক্ষমতা। কি বলে? ধারণ ক্ষমতা বলে। এই যে চৌম্বক প্রপার্টি বা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, সেটা ধরে রাখার যে ক্ষমতা, সেটাকে বলে হচ্ছে ধারণ ক্ষমতা। এটা কিন্তু প্যারাচৌম্বকের নাই, ডায়াচৌম্বকের নেই, এটা শুধুমাত্র ফেরোচৌম্বকের আছে। প্যারাচৌম্বকের থাকলেও খুবই অল্প, নাই বললেই চলে। ফেরোচৌম্বকের মধ্যে এটা খুব ভালো মতো দেখা যায় যে ওরা ম্যাগনেটিক প্রপার্টিকে ধরে রাখতে পারে। তুমি চাচ্ছ ওকে ম্যাগনেটাইজ থেকে ডিম্যাগনেটাইজড করতে, যে বাবা তুমি চৌম্বক হইছো, তুমি এখন চৌম্বক থেকে বিচুম্বকায়িত হও, বাট ও বলবে না আমি তো হব না, আমি তো ম্যাগনেটিক প্রপার্টি ধরে রাখবো। এটাকেই বলে হচ্ছে রিটেন্টিভিটি, যে একবার চৌম্বকে পরিণত হইছে, এবার সহজে আর বিচুম্বকায়িত হতে চাবে না। তুমি চাচ্ছ বিচুম্বকায়িত করতে, বাট স্টিল সে বিচুম্বকায়িত হচ্ছে না। একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি সে তার ভিতরে ধরে রাখতেছে। ওকে, ক্লিয়ার? গুড। এখন তুমি বললা যে তুমি বিচুম্বকায়িত হবা না, মানে তোমাকে জোর করেই বিচুম্বকায়িত করব। এবার তুমি কি করলা? তুমি ধরো হ্যামারিং করা শুরু করলা, ঠিক আছে, বা ধরো তুমি হিট দেওয়া শুরু করলা। কারণ আমরা জানি হ্যামারিং করলে বা এইভাবে বাড়ি দিলে চৌম্বকের হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি আস্তে আস্তে চলে যায়। কেন চলে যায় বলো তো? এগুলো দেখো খুবই বেসিক আলোচনা এবং আমি এক্সপেক্ট করি তোমাদের এগুলা ক্লিয়ার। একটা চৌম্বকের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আসে কই থেকে? তার ভিতরে যে মেটেরিয়ালগুলো আছে বা অণু পরমাণুগুলো আছে তাদের ম্যাগনেটিক ডাইপোল থেকে। যখন তুমি এভাবে হ্যামারিং করবা তখন সেই ভিতরের ডাইপোলগুলা কি এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে যাবে না? তখন ওই নিট ম্যাগনেটিক মোমেন্ট যেটা আছে সেটা তাদের মধ্যে থেকে চলে যাবে। কারণ ম্যাগনেটিক মোমেন্টগুলো তখন এক একজন এক এক দিকে চলে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা তাদের ম্যাগনেটিক প্রপার্টি হারাই ফেলবে। সো তুমি যদি এটাকে ডিম্যাগনেটাইজড করতে চাও, বেশ কয়েকটা উপায় আছে। একটা উপায় হচ্ছে তুমি হ্যামারিং করতে পারো, আর একটা উপায় হচ্ছে তুমি টেম্পারেচার বাড়াইতে পারো, অথবা তুমি বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারো। ব্যাপারটা বুঝো। আগের পেজেই আসি। ধরো এটা হচ্ছে তোমার সেই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, ঠিক আছে? তাকে তুমি কি করছিলা? তাকে হচ্ছে তুমি এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখছিলা। এই হচ্ছে এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল ফিল্ড। এবং এক্সটার্নাল ফিল্ডের প্রভাবে ভিতরে থাকা সবগুলা ডাইপোল একই দিকে অ্যালাইন হয়ে গেছিল, সবগুলা, ঠিক আছে? সবগুলা ডাইপোল কি হয়েছে? এরকম একই দিকে অ্যালাইন হয়ে গেছে। ওকে, এবার ধরো তুমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই নিছো। কি হবে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই নিলে? ওকে ডিম্যাগনেটাইজড হয়ে যাবে বা সবগুলা ডাইপোল কি যে যার যার মতো বিচ্ছিন্ন হয়ে যাবে? না, যদি বিচ্ছিন্ন হয়ে যাইতো তাহলে তার মান 0 হয়ে যাইতো। যদি এমন হইতো যে না, সবগুলা ডাইপোল যে যার যার মতো বিচ্ছিন্ন হয়ে গেছে, এক একজন এক এক দিকে সরাই গেছে, তাহলে তোমার আয়ের মান 0 হয়ে যাইতো। এইচ এর মান 0 হওয়ার সাথে সাথে এইচ এর মান 0 করার পরে বা এক্সটার্নাল ফিল্ড সরাই নেওয়ার পরেও ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটাইজেশন থেকে যাচ্ছে। তার মানে কি, যখন আমি ওকে এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র থেকে সরাই নিচ্ছি, স্টিল অনেকগুলা ডাইপোল আগের ডিরেকশনেই অ্যালাইন হয়ে আছে। দেখা যাবে একটা বড় সরো সংখ্যক ডাইপোল এখনো আগের দিকে অ্যালাইন হয়ে আছে, দুই একটা হয়তো এরকম অন্য দিকে সরে গেছে, বাট ম্যাক্সিমাম ডাইপোল এখনো আগের দিকেই অ্যালাইন হয়ে আছে এক্সটার্নাল ফিল্ড থেকে সরাই নেওয়ার পরেও। এই যে সে তার চৌম্বক ধর্মকে ধরে রাখছে, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে রিটেন্টিভিটি বা রিটেন্টিবিলিটি, অথবা হচ্ছে কি যেন বাংলা নামটা যেন কি ছিল, ধারণ ক্ষমতা। রিটেন্টিবিলিটি অথবা হচ্ছে ধারণ ক্ষমতা, ঠিক আছে? রিটেন্টিভিটি অথবা ধারণ ক্ষমতা। ওকে, এখন তুমি বললা যে না, আমি কোনোভাবেই তোমাকে চৌম্বকায়িত থাকতে দিব না। তুমি ওকে এক্সটার্নাল ফিল্ড দিয়ে চৌম্বকায়িত করছো, আবার এক্সটার্নাল ফিল্ড সরাই নিয়ে বিচুম্বকায়িত করার চেষ্টা করছো, বাট তুমি পারো নাই, সে তার ম্যাগনেটিক প্রপার্টি ধরে রাখছে। এবার তুমি বললা পারি নাই মানে আমি তোমাকে বিচুম্বকায়িত করেই দেখাবো। কিভাবে কিভাবে করতে পারো? দুইটা উপায় প্রথমে বলছিলাম, একটা হচ্ছে তুমি হ্যামারিং করতে পারো, মানে ওকে ধরে বাড়ি দিতে পারো, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে টেম্পারেচার বাড়াইতে পারো। আর একটা সুন্দর উপায় হচ্ছে তুমি উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারো। উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে? আমার যে এখানে ডাইপোলগুলো আছে তারা উল্টা দিকে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। তার মানে এই দিক বরাবর অ্যালাইন হয়ে তারা একটা চৌম্বকের মতো বিহেভ করতেছিল। যখন আমি উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দিব, তারা কি তখন আর এই দিকে অ্যালাইন থাকতে পারবে? পারবে না। সো আমরা যখন উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ডটা দিব, লেটস সাপোজ এই, ঠিক আছে, এটার মধ্যে আমি কি করছি, এবার হচ্ছে উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া শুরু করছি, এই দিকে, ঠিক আছে? তখন দেখা যাবে আমার যেই ডাইপোলগুলা
সেম ডিরেকশনে অ্যালাইন হয়েছিল তারা এখন আস্তে আস্তে বিক্ষিপ্ত হওয়া শুরু করছে, এক একজন এক এক দিকে সরে যাইতে শুরু করছে, এরকম 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 এরকম। এবং একটা সময় এই উল্টা দিকের ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি করতে করতে দেখা যাবে সবগুলা ডাইপোল যে যার যার মতো বিচ্ছিন্ন হয়ে গেছে, আলটিমেটলি জিনিসটা ডিম্যাগনেটাইজড হয়ে গেছে। তার মানে প্রথমে আমরা একটা নির্দিষ্ট দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে পুরা মেটেরিয়ালটাকে ম্যাগনেটাইজ করলাম, তার মধ্যে আয়ের মানটা বৃদ্ধি করলাম। এবার এক্সটার্নাল ফিল্ডটাকে সরাই নিলাম, সরাই নেওয়ার পরেও আয়ের মানটা জিরো হইল না, সে তার মধ্যে একটা ম্যাগনেটাইজেশন প্রপার্টি ধরেই রাখলো। এবার এই ম্যাগনেটাইজেশনটুকুকে আমি যদি সরাই ফেলতে চাই, তাকে যদি আমি পুরাপুরি বিচুম্বকায়িত করতে চাই, আমার কি করা লাগবে? প্রথমে যেই দিকে ম্যাগনেটিক ফিল্ড দিছিলাম এইবার তার উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগবে। বুঝছো? যখন তুমি উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দিবা তখনই আয়ের মানটা আস্তে আস্তে কমতে থাকবে। ক্লিয়ার গাইস? তাহলে এবার আমরা কি করব? এইবার হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড দিব উল্টা দিকে। কোন দিকে? এই দিক বরাবর। সো দেখা যাবে যখন উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হবে তখন আয়ের মানটা কি হবে? গ্র্যাজুয়ালি কমতে থাকবে, এরকম। আহা, হইল না গো, দাঁড়াও দেখাচ্ছি কিরকম হবে। গ্রাফটা হবে হচ্ছে এরকম 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 এরকম। ওকে, যখন আমরা উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দিছি এই দিক বরাবর, তখন আস্তে আস্তে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মানটা কি হচ্ছে? কমতেছে। এবং একটা পয়েন্টে দেখো, এই যে এই পয়েন্টটায় এসে, ধরো এটা সি পয়েন্ট, এই পয়েন্টে এসে আয়ের মান হয়ে গেছে জিরো, ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি হয়ে গেছে জিরো। তার মানে এই সি পয়েন্টে আমার ম্যাগনেটটা বা ম্যাগনেটিক পদার্থটা বা মেটেরিয়ালটা পুরোপুরি কি হয়ে গেছে? ডিম্যাগনেটাইজড হয়ে গেছে, ডিম্যাগনেটাইজড হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে, মানে ও এখন আর চুম্বক নাই। বুঝছো? বাট ও কি এমনি এমনি চুম্বক থেকে নাই হয়ে গেছে? না, এর জন্য কিন্তু তোমার এক্সট্রা কাজ করা লাগছে, এটা কিন্তু বোঝা লাগবে। তুমি প্রথমে ম্যাগনেটিক ফিল্ড দিছিলা, আবার সেটা সরাই নিছিলা, দেওয়ার জন্য ও চুম্বক হয়েছিল, সরাই নয় কি ও চুম্বক থেকে বিচুম্বকায়িত হয়ে গেছে? হয় নাই কিন্তু। ওকে বিচুম্বকায়িত করার জন্য তোমার আবার উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগছে, মাথায় রাখেন। এবং এই যে উল্টা দিকে আপনি একটা ম্যাগনেটিক ফিল্ড দিলেন, দিয়ে হচ্ছে ওকে বিচুম্বকায়িত করলেন, এই ওসি, এই ওসিকে বলা হয় হচ্ছে কোয়েরসিভিটি। কি বলা হয় ওসিকে? ওসিকে বলা হয় হচ্ছে কোয়েরসিভিটি। লেখো, টার্মগুলো কিন্তু লাগবে রে। কোয়েরসিভিটি বা হচ্ছে বলে নিগ্রাহিতা বা সহনশীলতাও বলে, চৌম্বক সহনশীলতা। ঠিক আছে, সহনশীলতা। ওকে, একদম সহজ। বুঝছো? সো আমাদের মেইনলি এই দুইটা জিনিস মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে রিটেনটিভিটি বা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা, আর একটা হচ্ছে কোয়েরসিভিটি বা হচ্ছে সহনশীলতা। সো রিটেনটিভিটি বা ধারণ ক্ষমতা জিনিসটা কি? যে আমি প্রথমে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে চৌম্বকে পরিণত করলাম এক্সটার্নাল ফিল্ড দিয়ে। এবার আমার উদ্দেশ্য ওকে ডিম্যাগনেটাইজ করা, তার জন্য আমি এক্সটার্নাল ফিল্ড সরাই নিলাম, বাট স্টিল ও ডিম্যাগনেটাইজড হইল না, ও একটা সার্টেন অ্যামাউন্টের ম্যাগনেটাইজেশন প্রপার্টি ধরে রাখলো। যতটুকুকে ধরে রাখলো সেটাকে আমরা বলতেছি হচ্ছে ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি। ওকে, তার মানে একটা ফেরোচৌম্বক পদার্থকে ম্যাগনেটিক ফিল্ডে দিয়ে আমরা ম্যাগনেটাইজড করছি, ওকে যদি ম্যাগনেটিক ফিল্ড থেকে বের করে নেই ও কিন্তু ডিম্যাগনেটাইজড হয়ে যাবে না, একটা নির্দিষ্ট পরিমাণ ম্যাগনেটাইজেশন প্রপার্টি ওর মধ্যে ধরে রাখবে। এখন এইটুকুকে যদি আমি নাই করে দিতে চাই, ওকে যদি আমি পুরোপুরি ডিম্যাগনেটাইজ করে দিতে চাই, আমার কি করা লাগবে? আমার উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা লাগবে। সো উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে করতে দেখা যাবে একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য বা একটা নির্দিষ্ট পয়েন্টে এসে তোমার ম্যাগনেটিক মেটেরিয়ালটা পুরাপুরি ডিম্যাগনেটাইজ হয়ে গেছে। যতটুকু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করায় ও পুরাপুরি ডিম্যাগনেটাইজ হয়ে গেল, বিপরীত দিকে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়েরসিভিটি বা সহনশীলতা, বা এটাকে অনেক ক্ষেত্রে যে নিগ্রাহী বলও বলা হয়। মানে বাংলা বিভিন্ন টার্ম আছে, বইটা একবার দেখলেই টার্মগুলো বুঝতে পারবো, বাট কনসেপ্ট এটাই। ঠিক আছে, তার মানে ওকে ডিম্যাগনেটাইজ করার জন্য আমার কিন্তু কিছুটা এক্সট্রা ফোর্স দেওয়া লাগছে। ও কিন্তু নর্মালি ডিম্যাগনেটাইজ হয় নাই, আমার কিছুটা এক্সট্রা কাজ করা লাগছে ওকে ডিম্যাগনেটাইজ করার জন্য। এটা হচ্ছে মাথায় রাখা লাগবে। ক্লিয়ার? গুড। এখন যদি আমি উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়াইতে থাকি, কি হবে? আমার ডাইপোলগুলো উল্টা দিকে অ্যালাইন হওয়া শুরু হবে এবং দেখা যাবে একটা সময় উল্টা দিকে এসে স্যাচুরেটেড হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। উল্টা দিকে এসে কি হবে? স্যাচুরেটেড হয়ে যাবে। এটা হচ্ছে বিপরীত দিকের স্যাচুরেশন পয়েন্ট। ঠিক আছে, এটা আমরা নাম দিলাম হচ্ছে ডি। ওকে, দেন এখন যদি আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি আবার সরাই নিই, ও কি ডিম্যাগনেটাইজড হয়ে যাবে? না, ও ডিম্যাগনেটাইজড হবে না, আগের মতোই। আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের মান শূন্যও করে দেই, স্টিল ওর মধ্যে একটা সার্টেন অ্যামাউন্টের ম্যাগনেটিক প্রপার্টি থেকে যাবে, এরকম। ঠিক আছে, থেকে যাবে।
এই যে এইটাকে আমরা বলতেছি হচ্ছে রিটেনটিভিটি। এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি আবার ডিম্যাগনেটাইজ করে দিতে চাই, মানে যতটুকু ম্যাগনেটাইজেশন প্রপার্টি ওর মধ্যে রয়ে গেছে, আবার কি করা লাগবে, আবার উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগবে, এবং দেওয়ার জন্য দেখা যাবে একটা সময় ও পুরাপুরি ডিম্যাগনেটাইজ হয়ে গেছে। এই যে এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি, এটাকে বলতেছি কোয়েরসিভিটি, ঠিক আছে? একই হিসাব, একবার এই দিকে আর একবার এই দিকে, ওকে? দেন আবার তুমি দাও এইদিকে, দাও এইদিকে দিলে আবার এই স্যাচুরেটেড হয়ে যাবে। এই পুরাটাকে বলা হয় হচ্ছে হিস্টেরেসিস লুপ, ঠিক আছে? এই পুরাটা মিলে হচ্ছে আমাদের হিস্টেরেসিস লুপ, ওকে? এই পয়েন্টগুলো একটু নাম দিতে পারো, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এই এরকম, ওকে? সো মেইন লুপ হচ্ছে এইটা। কোনটা ভাইয়া? মেইন লুপ হচ্ছে আমাদের, একটু দাগ দাও, এই এখানে, এখানে হচ্ছে আমাদের এইটুকু, ওকে? এখানে হচ্ছে আমাদের এইটুকু, এই এখানেও হচ্ছে আমাদের এইটুকু, এই এখানেও হচ্ছে আমাদের এইটুকু, এই আর ওখানে হচ্ছে আমাদের এতটুকু। এটা হচ্ছে আমাদের লুপটা, ঠিক আছে? একদম সহজ, পারা লাগবে না কিন্তু, হ্যাঁ? এটা আসলে কিন্তু পুরোটা ব্যাখ্যা করে আসা লাগবে, যা যা বললাম এখানে, ওকে? আরেকটু অর্গানাইজড ভাবে ব্যাখ্যা করা লাগবে, আমি তো অনেক বেশি বললাম কারণ তোমাদের প্রথমবার পড়াচ্ছি তার জন্য। ওকে, তাহলে আমি পুরো ব্যাপারটা হচ্ছে আর একবার একটু সামারি করি। দেখেন, এই নিচের পার্টটুকু হচ্ছে উপরের পার্টটুকুরই রিপিটেশন, হ্যাঁ? নিচের পার্টে নতুন কিছু নাই। যদি তুমি এই পর্যন্ত বুঝো বা এই পর্যন্ত বুঝো, তাইলে আসলে এইটুকু বুঝতে আসলে কোনো প্যারা নাই, ঠিক আছে? ওকে, সো সবার আগে আমাদের যাত্রা শুরু হয়েছে এখান থেকে। শুরুতে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না এবং আলটিমেটলি আমাদের লোহা ম্যাগনেটাইজডও হয় নাই। আমরা কি করছি, আমরা কারেন্ট দিছি, কারেন্টের মানটা বাড়ছে। যখন কারেন্টের মান বাড়ছে তখন ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটি বা প্রাবল্য, সেটার মানটাও বাড়তেছে। স্বাভাবিক, যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান বাড়বে তখন ভিতরে থাকা চৌম্বক পদার্থ কি হবে, ম্যাগনেটাইজড হবে, বা তার মধ্যে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি তৈরি হবে। সেটাই হয়েছে, এইচ এর মান যখন বাড়ছে আয়ের মানটা বাড়তেছে। একটা সময় গিয়ে দেখা যাবে আয়ের মানটা স্যাচুরেট হয়ে গেছে, আয়ের মানের চেয়ে বেশি আর হওয়া সম্ভব না। তার মানে আমার যে চৌম্বক পদার্থ ছিল সে পুরোপুরি ম্যাগনেটাইজ হয়ে গেছে, এর চেয়ে বেশি ম্যাগনেটাইজ আর হওয়া সম্ভব না, ওকে? সো এটা হচ্ছে একদম পিক ম্যাগনেটাইজেশন, এর চেয়ে বেশি আর ম্যাগনেটাইজ সে হইতে পারবে না, ওকে? গুড। এখন আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, ম্যাগনেটাইজ তো করছি, এবার ডিম্যাগনেটাইজ করো। কারণ আমার তো সবসময় চুম্বক লাগবে না। ধরো চুম্বকের অনেক রকম ব্যবহার আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের পার্মানেন্ট ম্যাগনেট লাগে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের অস্থায়ী চুম্বক লাগে, বা যেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটও বলি, যে কখনো চুম্বক হবে আবার কখনো বিচুম্বকায়িত হবে, আবার চুম্বক হবে আবার বিচুম্বকায়িত হবে। সো এটা ডিপেন্ড করে তুমি আসলে কোন পারপাসে ব্যবহার করছো তার উপর, ঠিক আছে? সো চুম্বককে বা চুম্বক পদার্থকে ম্যাগনেটাইজ করাও দরকার আছে, আবার ডিম্যাগনেটাইজ করাও দরকার আছে। তাহলে প্রথমে তো আমরা ম্যাগনেটাইজ করলাম, এবার চাচ্ছি আমরা ডিম্যাগনেটাইজ করতে। ডিম্যাগনেটাইজ কেমনে করব? ম্যাগনেটাইজ করছি না কেমনে? বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র দিয়ে। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রকে সরাই নাও, তাইলে ডিম্যাগনেটাইজ হয়ে যাবে। এই উদ্দেশ্য নিয়েই তুমি কি করলা, চৌম্বক ক্ষেত্রকে সরাই নিলা। বাট সরাই নেওয়ার পরে দেখলা যখন এইচ এর মান 0 হইছে, আয়ের মান 0 হওয়ার কথা ছিল। শোনো, আয়ের যদি মান 0 হয় তখনই সে বিচুম্বকায়িত হবে। বিচুম্বকায়িত কখন হবে? যখন আয়ের মানটা 0। আয়ের মান যদি 0 বাদে অন্য যে কোনো কিছু হয়, সে কিন্তু বিচুম্বকায়িত না, তার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে, ওকে? তার মানে এই পয়েন্টগুলো বাদে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট বাদে অন্য যে কোনো পয়েন্টে ও কিন্তু ম্যাগনেটাইজড, ঠিক আছে? ও ডিম্যাগনেটাইজড কখন? যখন আয়ের মানটা 0। শুধুমাত্র এই পয়েন্টটাতেই ও ডিম্যাগনেটাইজড, বাকি সকল পয়েন্টও ম্যাগনেটাইজড। তাহলে তোমাকে যখন বলা হবে ডিম্যাগনেটাইজড করো, তোমার উদ্দেশ্যই হচ্ছে আয়ের মানটাকে 0 করা, ওকে? গুড। তাহলে প্রথমে আমাদের আয়ের মানটা হচ্ছে ম্যাক্সিমাম, এবার আমরা বলছি ডিম্যাগনেটাইজ করো, তার মানে আয়ের মানটাকে 0 করো। কিভাবে? এইচ এর মানকে 0 করে দাও, তাইলে তো আয়ের মান 0 হয়ে যাওয়ার কথা। তুমি কি করলে? এইচ এর মান 0 করলা, বাট আয়ের মান কি 0 হয়েছে? হয় নাই। আয়ের মান কিন্তু 0 হয় নাই। আয়ের মান 0 হয় নাই মানেই হচ্ছে এই চৌম্বক পদার্থটা ম্যাগনেটিক প্রপার্টি ধরে রাখতেছে, সে ছাড়তেছে না ম্যাগনেটিক প্রপার্টি। তার ছেড়ে দেওয়ার কথা ছিল, বাট সে ছাড়তেছে না। এটা ফেরোচৌম্বক পদার্থের একটা প্রপার্টি, সে ছাড়ে না, ঠিক আছে? তার ডাইপোলগুলা এক্সটার্নাল ফিল্ড সরাই নেওয়ার পরেও কিছুটা অ্যালাইন থেকে যায়, ওকে? তার মানে আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড সরাই নেওয়ার পরেও, মানে এইচ এর মান 0 করার পরেও আয়ের মানটা 0 হবে না। ও কি করবে? কিছুটা পরিমাণ চৌম্বক প্রপার্টি বা ম্যাগনেটিক প্রপার্টি হোল্ড করবে, যেটাকে আমরা বলি হচ্ছে ধারণ ক্ষমতা বা রিটেনটিভিটি, ওকে?
সেটাই বলা আছে ওবি যেটা সেটা হচ্ছে রিটেন্টিভিটি বা ধারণ ক্ষমতা। ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক প্রপার্টি তোর মধ্যে রয়ে যাচ্ছে, ও তো ডিম্যাগনেটাইজড হয় নাই, আমার কি করা লাগবে এইবার ওকে ডিম্যাগনেটাইজ তো করা লাগবে। কেমনে করব? আমি তো ভাই এইচ এর মান 0 করলাম, তাও ডিম্যাগনেটাইজ হইলো না, এবার কি করব ভাইয়া? এবার হচ্ছে তুমি ও যেই দিক বরাবর চুম্বকে রূপান্তরিত হয়ে আছে তার বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো। একটু আগে তুমি ম্যাগনেটিক ফিল্ড দিছিলে এই দিক বরাবর, এইবার ম্যাগনেটিক ফিল্ড দাও বিপরীত দিক বরাবর, এইবার ও ডিম্যাগনেটাইজড হওয়া শুরু করবে এবং বিপরীত দিকে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়াইতে বাড়াইতে এমন একটা ভ্যালু আসবে যার জন্য ওর ভিতরে থাকা সকল ম্যাগনেটিক প্রপার্টি নাই হয়ে যাবে। এটা হচ্ছে সেই পয়েন্টটা যেখানে এসে আমার চৌম্বক পদার্থ কি হয়েছে, পুরোপুরি ডিম্যাগনেটাইজড হয়ে গেছে, মানে আয়ের মানটা হয়ে গেছে 0। বাট এখানে কিন্তু এইচ এর মানটা 0 না, এখানে কিন্তু এইচ এর একটা মান আছে। যদিও হওয়ার কথা ছিল এইচ এর মান 0 হইলে আয়ের মান 0, বাট ফেরোচুম্বকে এইটা হয় না। ডিম্যাগনেটাইজ করার জন্য তোমার বিপরীত দিকে কিছুটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগে। ওকে, সো এখানে আমরা সেটাই করছি, বিপরীত দিকে কিছুটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ওকে ডিম্যাগনেটাইজ করে দিছি। ওকে, এখন ধরো তুমি বিপরীত দিকে ফিল্ডের মানটা বাড়াচ্ছ। বিপরীত দিকে ফিল্ডের মান বাড়াইলে কি হবে দেখো, তুমি বিপরীত দিকে ফিল্ড দিয়ে ওকে ডিম্যাগনেটাইজ করে দিছিলা, এখন এই ফিল্ডের মান যদি বাড়াও কি হবে, এই ডাইপোলগুলা বিপরীত দিকেই অ্যালাইন হওয়া শুরু করবে। বিপরীত দিকে যদি অ্যালাইন হওয়া শুরু করে তার মানে এইবার বিপরীত দিকেই আই তৈরি হওয়া শুরু হবে। বুঝতে পেরেছেন? বিপরীত দিকে যখন এই ডাইপোলগুলো অ্যালাইন হবে বিপরীত দিক বরাবর একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হওয়া শুরু হবে, এবং নিট ম্যাগনেটিক মোমেন্ট যদি এইদিকে তৈরি হয় এইদিকে কি আমরা একটা ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি পাবো না? অবশ্যই পাবো ভাই। ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি কি ছিল? নিট ম্যাগনেটিক মোমেন্ট ডিভাইডেড বাই ভলিউম। সো এই দিক বরাবর যে নিট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় এই দিক বরাবর আয়ও তৈরি হবে যখন আমরা এক্সটার্নাল ফিল্ডের মানটা বাড়াবো। এটাই হয়েছে, আমরা উল্টা দিকে এক্সটার্নাল ফিল্ডের মান বাড়াইছি এবং আমার এবার উল্টা দিকে ম্যাগনেটাইজ হওয়া শুরু হয়েছে, এবং একটা সময় এসে উল্টা দিকের স্যাচুরেশন আমরা পৌঁছাই গেছি। কারণ ওই যে ডাইপোলের সংখ্যা তো নির্দিষ্ট, যখন সবগুলা ডাইপোলই অ্যালাইন হয়ে যাবে বিপরীত দিকে তখন তুমি এইচ এর মান যতই বাড়াও না কেন ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটির মান আর বাড়া সম্ভব না। তার মানে এই পয়েন্টে এসে আমাদের যে চৌম্বক পদার্থ সে আবারও ম্যাগনেটাইজড হয়ে গেছে, বাট বিপরীত দিকে। ক্লিয়ার? এরপর দ্য সাইকেল রিপিটস। এবার আমরা আবার ডিম্যাগনেটাইজ করা শুরু করছি, মানে হচ্ছে এইচ এর মান আবার কমানো শুরু করছি, বাট এইচ এর মান 0 করার পরেও ওর মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি রয়ে যাচ্ছে বা ম্যাগনেটাইজেশন প্রপার্টি রয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে রিটেন্টিভিটি। ওকে, এখন এতটুকু ম্যাগনেটাইজেশন প্রপার্টিকে যদি আমি সরাই ফেলতে চাই আমার কি করা লাগবে? এবার আবার উল্টা দিকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগবে, সেটা দিয়েই দেখো আয়ের মানটাই যে আবার 0 করে দিছি, এতটুকুকে আমরা বলবো হচ্ছে কোএরসিভিটি। বুঝছেন? দেন আবার তো আগের মতোই একইভাবে লুপটা চলতে থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে হিস্টেরেসিস লুপ। এবং আমরা বলছিলাম না হিস্টেরেসিস মানে কি? টু ল্যাগ বিহাইন্ড। আই সবসময় এইচ এর পিছনে পিছনে থাকবে। দেখো আই যখন বাড়ছে এইচও তখন বাড়ছে, আমরা এইচকে কমে 0 করছি, আই কি 0 হয়েছে? হয় নাই। এইচকে যখন নেগেটিভ করছি তখন আই 0 হয়েছে। ওকে, আবারও দেখো আমরা এইচ এর মানটা কমাচ্ছি আয়ের মানটা কমতেছে, বা এইচ এর মান বিপরীত দিকে বাড়াচ্ছি এইচ এর আয়ের মানটাও বিপরীত দিকে বাড়তেছে। সিমিলারলি যখন আমরা আবার এইচকে 0 করলাম আয়ের মান কি 0 হয়েছে? হয় নাই। আই সবসময় এইচ এর থেকে পিছায়েই থাকতেছে। প্রথমে তারা একসাথে বাড়ছিল, বাট তারপর থেকে সব সময় আই এইচ এর চেয়ে পিছায় থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে হিস্টেরেসিস। বুঝছেন? এবং এই পুরো লুপটাকে বলা হয় কি? হিস্টেরেসিস লুপ। তার মানে এখানে জিনিসটা হবে কি? জিনিসটা দেখো, পুরো জিনিসটা একটু লিখে দিই। এখানে হচ্ছে প্রথমে হবে ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন। ওকে, দেন হবে হচ্ছে ডিম্যাগনেটাইজেশন, একটু ছোট করে লিখি নাইলে জীবনটা একটু বেদনা হয়ে যাবে। ঠিক আছে, ম্যাগনেটাইজেশন। ওকে, দেন হবে হচ্ছে ডিম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন কোনটা? ও থেকে এ যেটা আছে এটা ছিল হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, ও থেকে এ হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন। ওকে, দেন আবার এ থেকে সি এইটা হচ্ছে ডিম্যাগনেটাইজেশন। দেখো এ থেকে বি কিন্তু পুরোপুরি ডিম্যাগনেটাইজেশন না। তুমি যখন বিতে আসছো কি পুরোপুরি ডিম্যাগনেটাইজড হয়ে গেছে না, এখন ওর মধ্যে ম্যাগনেটাইজেশন আছে। কখন ডিম্যাগনেটাইজড হবে? যখন আয়ের মান 0 হবে। সেটা কোথায় এসে হয়েছে? সিতে এসে হয়েছে। তার মানে ডিম্যাগনেটাইজেশন কোথায় হয়েছে? ডিম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন এটা হচ্ছে এ থেকে সি। কত? এ থেকে সি বা এসি। ঠিক আছে, দেন দেন আবার ম্যাগনেটাইজেশন বাট অপোজিট ডিরেকশনে বা বিপরীত দিকে। এই যে সি থেকে ডি এটা কি? ম্যাগনেটাইজেশন। ঠিক আছে, দেন আমাদের হচ্ছে সি থেকে ডি এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন।
ম্যাগনেটাইজেশন কিন্তু অপোজিট ডিরেকশনে, হ্যাঁ অপোজিট ডিরেকশনে, এবং এটা হচ্ছে আমাদের সি থেকে ডি, বুঝতে পেরেছো? দেন আবার ডিম্যাগনেটাইজেশন ডি থেকে এফ, ওকে, বাট অপোজিট ডিরেকশনে ডিম্যাগনেটাইজেশন, ওকে, এটা অপোজিট ডিরেকশনে, সেটা হচ্ছে সি থেকে এফ, ওকে। দেন আবার আমরা এ পয়েন্টে ব্যাক করব, এফ থেকে এ, এটা হচ্ছে আবার ম্যাগনেটাইজেশন। সো এভাবে ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন, ম্যাগনেটাইজেশন ডিম্যাগনেটাইজেশন অ্যান্ড দ্য লুপ কন্টিনিউস, এটাকেই বলা হয় হচ্ছে হিস্টেরেসিস লুপ। সো আমরা এটাকে একবার ম্যাগনেটাইজড করব, আবার ডিম্যাগনেটাইজড করব, আবার উল্টা দিকে ম্যাগনেটাইজড করব, আবার উল্টা দিকে ডিম্যাগনেটাইজড করব, আবার ম্যাগনেটাইজড, আবার ডিম্যাগনেটাইজড, আবার ম্যাগনেটাইজড, আবার ডিম্যাগনেটাইজড, এবং এভাবে চলতেই থাকবে। এটাকেই বলা হয় হচ্ছে হিস্টেরেসিস লুপ, বুঝছেন? এবং আপনি বলতে পারেন যে ভাই এটার কি দরকার, কারণ একটা চুম্বক এভাবেই চলে। আমরা যে অস্থায়ী চুম্বকগুলো ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় ম্যাগনেটাইজড করা লাগে, ডিম্যাগনেটাইজড করা লাগে। সো সেই প্রপার্টি দেখা লাগবে না যে ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করলে হচ্ছেটা কি, সেটাই হচ্ছে আমরা দেখি বা অবজার্ভ করি হিস্টেরেসিস লুপ অবজারভেশনের মাধ্যমে। ক্লিয়ার গাইস? এটাই আমাদের কি, এটাই আমাদের হিস্টেরেসিস লুপ। আই গেস কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। দেখেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা, আরেকটু আলোচনা আছে, খুব বেশি না, হালকা একটু। মেইন পার্টটা আসলে আমাদের পড়া কমপ্লিট, এখন জাস্ট হালকা একটু আলোচনা আছে। দেখেন দেখেন বুঝছেন কিনা, দেখো বুঝে থাকলে আমাদের ম্যাক্সিমাম পোর্শন শেষ। বহু বছর পর আসলাম, কি অবস্থা সবার? সেই সবার অবস্থা অনেক ভালো। মিল্টন স্যার আপনার কথা বল, আয় হায়, তাই নাকি? থ্যাংক ইউ। কালকে ফিজিক্স এক্সাম, তাই রিভাইজ দিচ্ছি ভাইয়া। নোট খাতা আপনাকে দেখতে আসলাম, ও ধন্যবাদ, মানে রিভাইজ দেওয়ার সময় আমাকে দেখতে আসছো, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। গাইজ দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে না ভাইয়া এটা জাস্ট এমনি রিডিং একটু পড়ে যাবো, না না, এটা পরীক্ষায় আসে, বইটা খুলে একটু পড়া লাগবে, বইয়ের মধ্যে একটু সংক্ষেপে সংক্ষেপে লেখা আছে, এজন্য হচ্ছে একটু বিস্তারিত পড়াইলাম, যেন তুমি হচ্ছে বুঝতে পারো সহজে, ওকে? এটা বোঝা লাগবে, এই লুপটা হচ্ছে আঁকতে পারা লাগবে, কোন পার্টটা কি মিন করে এটাও পারা লাগবে, এবং এই পাথটা কিন্তু সে আর ফলো করবে না, ঠিক আছে? এই পাথটা কিন্তু শুরুতেই একবার ফলো করবে, এরপর কিন্তু আর কখনো ফলো করবে না। ওকে, দেখেন ক্লিয়ার হইলে হচ্ছে আমরা সামনে আগাবো, এটার মধ্যে থেকে আরেকটু ইনসাইট আমাদের জানা লাগবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, চলো সামনে আগাচ্ছি, আরেকটু ইনসাইট আমরা নিব, হ্যাঁ? এখান থেকে আরেকটু ধারণা আমরা নিব, আরো কিছু সুন্দর সুন্দর ইনফরমেশন এখান থেকে বের করা সম্ভব। দেখো এখনকার পার্টটা সহজ, লুক, চলো, এই হচ্ছে আমাদের আই ভার্সেস এইচ এর গ্রাফ, তাই না? ওকে, এই হচ্ছে আমাদের গ্রাফ, এই বরাবর আছে আই, এই বরাবর আছে আমাদের এইচ। সো আমি যদি একটু হিস্টেরেসিস লুপটা আরেকবার আঁকি, প্রথমে ছিল এই, এখানে আসছে স্যাচুরেটেড হয়ে গেছে, দেন এখান থেকে আসছে এখানে, প্রথমে ম্যাগনেটাইজড হয়েছে, দেন এই যে ডিম্যাগনেটাইজড হচ্ছে, ডিম্যাগনেটাইজড হয়ে গেছে, এবার আবার বিপরীত দিকে ম্যাগনেটাইজড হচ্ছে, এই ঠিক আছে, দেন আবার কি হবে, ডিম্যাগনেটাইজড হবে, এই হচ্ছে ডিম্যাগনেটাইজড হয়ে গেছে, ঠিক আছে, দেন আবার কি হবে, আবার হচ্ছে ম্যাগনেটাইজড হবে। এই মোটামুটি এই হচ্ছে আমাদের হিস্টেরেসিস লুপ, ঠিক আছে? ওকে, এবার আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি আপনাকে বলি এইচ এর এই মানের জন্য আয়ের মান কত, তুমি কি বলতে পারবা এইচ এর এই মানের জন্য আয়ের এই মান কত, আয়ের মান কত হবে? না, বলতে কিন্তু পারবা না। তুমি বললা যে ভাই আমি যে এক্সটার্নাল ফিল্ড দিছি তার চৌম্বক প্রাবল্যের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার পার মিটার, মানে এই যে এই পয়েন্টটা, তাইলে ভাইয়া আমার যে লোহা আছে সেই লোহার ভিতরে কতটুকু ম্যাগনেটাইজেশন হয়েছে সেটার মান কেমনে বের করব? খেয়াল করে, এটার মান কিন্তু বিভিন্ন হইতে পারে। এইচ এর এই মানের জন্য আয়ের মান এইটা হওয়া সম্ভব, আয়ের মান এইটাও হওয়া সম্ভব, আয়ের মান এইটাও হওয়া সম্ভব, ডিপেন্ড করতেছে তুমি কোন স্টেটে আছো। তার মানে এইচ এর একটা ইউনিক ভ্যালুর জন্য, লেখো এইচ এর একটা ইউনিক ভ্যালুর জন্য, ইউনিক ভ্যালুর জন্য, আয়ের মান কিন্তু ইউনিক না, ঠিক আছে? আয়ের মান ইউনিক নয়, আয়ের একাধিক মান হইতে পারে, ঠিক আছে? আয়ের মান, আরে বাবা, আয়ের মান আবার ইউনিকের মান লিখতেছি, আয়ের মান ইউনিক নয়, ডিপেন্ড করতেছে তুমি কোন অবস্থায় আসো, তুমি কি ওকে ম্যাগনেটাইজ করতেছো নাকি ডিম্যাগনেটাইজ করতেছো। যেমন তুমি যদি ওকে ম্যাগনেটাইজ করো বা ম্যাগনেটাইজিং স্টেটে থাকো, ধরো এখানে, সেক্ষেত্রে হচ্ছে তোমার এইচ এর এই মানের জন্য আয়ের মান হবে এইটা, ঠিক আছে? বাট তুমি যদি ওকে ম্যাগনেটাইজ না করে ডিম্যাগনেটাইজ করো, এই স্টেটে থাকো, তখন কিন্তু এইচ এর এই মানের জন্যই আয়ের মান হবে আবার ওইটা, বুঝতেছেন? সো এইচ এর একাধিক একটা মানের জন্য আয়ের মান কিন্তু একাধিক হওয়া সম্ভব। তুমি বললা ভাই এই পাশে, ঠিক আছে নাও, এই যে তুমি বললা এইচ এর এই মানটা ভাইয়া,
এই মানের জন্য আয়ের মান এইটাও হওয়া সম্ভব, এইটাও হওয়া সম্ভব। যদি ওকে ম্যাগনেটাইজ করো তাহলে হবে এইটা, এই যে এই মানটা, মানে হচ্ছে এই যে কারেসপন্ডিং এই ভ্যালুটা। বাট যখন ওকে ডিম্যাগনেটাইজ করতেছো তখন এইচ এর এই মানের জন্যই আয়ের মান হবে হচ্ছে এটা। বুঝছেন? এই জন্যই বলতেছিলাম যে এইচ কিন্তু এখানে আয়ের প্রপোর্শনাল হবে না, বা আই এখানে এইচ এর প্রপোর্শনাল হবে না। ঠিক আছে, এটা প্যারাচুম্বকে হয়, এটা ফেরোচুম্বকে হবে না। কারণ এইচ এর একটা ভ্যালুর জন্যই মাল্টিপল আয়ের মান পাওয়া সম্ভব। ডিপেন্ড করতেছে তুমি কোন স্টেটে আছো। তোমার ওই চুম্বক পদার্থের অবস্থা জানা লাগবে, তুমি কি ওকে ম্যাগনেটাইজ করতেছো নাকি ডিম্যাগনেটাইজ করতেছো, ওখান থেকে তুমি বলতে পারবা। ওকে, এটা হচ্ছে প্রথম ইনফরমেশন। সেকেন্ড যে ইনফরমেশনটা এখান থেকে আমরা পাবো সেটা হচ্ছে লস, হিস্টেরেসিস লস। লেখো হিস্টেরেসিস লস, টেরেসিস লস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে লস কেন আসতেছে। দেখো লস কোন সিস্টেমে থাকে না, যেখানে প্রসেসটা হচ্ছে রিভার্সিবল। যদি প্রসেসটা রিভার্সিবল হয় সেই প্রসেসে কোনো লস নাই, বাট ইরিভার্সিবল যে কোনো প্রসেসে লস আছে। তোমরা থার্মোডাইনামিক্স পড়ছো না, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া যখন সিস্টেমে চলে তখন সেই সিস্টেমে লস থাকে না, বাট সিস্টেমে যদি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া চলে তখন সিস্টেমে লস থাকবে না, অবশ্যই থাকবে। এখানে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া চলতেছে না? তুমি যাত্রা শুরু করছিলে কোন জায়গা থেকে, এখান থেকে গেছো কোন দিকে, এই দিকে, তারপর তুমি আর কোনোদিন এই রাস্তায় ফেরত আসতে পারছো? আসতেই পারো না। এটা কি প্রত্যাবর্তী প্রক্রিয়া? না, অবশ্যই এটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রসেস। লেখো এটা কি প্রসেস, এটা একটা ইরিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস। যদি ইরিভার্সিবল প্রসেস হয় সিস্টেমে অবশ্যই লস থাকবে, তার মানে এখানে সিস্টেমে লস আছে। এই যে আমরা ম্যাগনেটাইজ করতেছি, ডিম্যাগনেটাইজ করতেছি, এই পুরো প্রসেসটার মধ্যে অবশ্যই অবশ্যই লস আছে। এটা আরো অনেকভাবেও বোঝা সম্ভব। তুমি নর্মালি চিন্তা করো, তুমি এইচ দিছো, আয়ের মান বাড়ছে, এর মান বাড়ছে, জিরো করে দিছো, আয়ের মান কি জিরো হয়েছে? হয় নাই। আয়ের মানকে জিরো করার জন্য তোমার এক্সট্রা এনার্জি দেওয়া লাগতেছে, এক্সট্রা ফিল্ড দেওয়া লাগতেছে, এক্সট্রা ফোর্স দেওয়া লাগতেছে। লস হচ্ছে না? অবশ্যই লস হচ্ছে। তার মানে এই চক্রটায় বা হিস্টেরেসিস লুপটাই কিন্তু লস আছে, এবং সেই লসের মান কিভাবে বের করা যাইতে পারে, সেই লসের মান বের করার সিস্টেম আছে। লেখো, অনেক ক্ষেত্রে আমরা ইকুয়াল লিখি, এখানে ইকুয়াল লেখা যাবে না। লেখো হিস্টেরেসিস লস, হিস্টেরেসিস লস। ঠিক আছে, হিস্টেরেসিস লস হবে প্রপোর্শনাল টু, ইকুয়াল না, প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য লুপ। এই যে আমাদের হিস্টেরেসিস লুপটা আছে না, এই লুপের এরিয়া যত বেশি হবে তত আমাদের লস বেশি হবে। ঠিক আছে, এবং এই লসটা পুরোপুরি লস বলাও ঠিক না, দাঁড়াও এভাবে লেখো যে আমাদের এরিয়া অফ দ্য লুপ, এই যে আমাদের লুপটা আছে, এরিয়া অফ দ্য লুপ, এই লুপের যে ক্ষেত্রফল সেইটা হবে হচ্ছে আমার যে মেটারিয়াল আছে সেই মেটারিয়ালের পার ইউনিট ভলিউমে লসের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে লেখেন লস পার ইউনিট ভলিউম। কি? লস পার ইউনিট ভলিউম। ওকে, ইউনিট ভলিউম ইন আ সাইক্লিক প্রসেস। সাইক্লিক লেখাটাও পুরোপুরি ঠিক না, ইন আ সিঙ্গেল প্রসেস লিখতে পারো, বা ইন এ সিঙ্গেল সাইকেল লিখতে পারো। ঠিক আছে, সিঙ্গেল সাইকেল মানে কি? মানে হচ্ছে তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, এখান থেকে এখানে গেছো, এখান থেকে আবার এখানে আসছো, এখান থেকে এখানে আসছো, এখান থেকে এখানে আসছো, আবার এখান থেকে এখানে গেছো, পুরোটা মিলে হচ্ছে একটা সাইকেল। ঠিক আছে, সো একটা সাইকেলে তোমার যে ম্যাগনেটিক মেটারিয়ালটা আছে, ধরো তোমার কাছে এভাবে একটা লোহার টুকরা আছে, বুঝাই, এখানে একটা লোহার টুকরা আছে। ঠিক আছে, তুমি কি করলা, ওকে ম্যাগনেটাইজ করলা। ম্যাগনেটাইজ করার জন্য তুমি 10 জুল শক্তি দিলা, এবং তুমি এক্সপেক্ট করলা যখন তুমি ওকে ডিম্যাগনেটাইজ করবা 10 জুল শক্তি আবার তুমি ফেরত পাবা। তাহলে কি কোনো লস নাই সিস্টেমে? আমি 10 জুল দিছিলাম আবার 10 জুল ফেরত পাইছি, তার মানে কি সিস্টেমে কোনো লস নাই? বাট এরকম কখনোই হয় না। তুমি 10 জুল দিলে 10 জুল কখনো ফেরত পাবা না, এখানে একটা লস থাকবেই। ব্যাপারটা বুঝো, তুমি কি করছো, একটা লোহার টুকরা নিছো, তাকে তুমি ম্যাগনেটাইজ করছো, আবার ডিম্যাগনেটাইজ করছো, আবার ম্যাগনেটাইজ করছো, আবার ডিম্যাগনেটাইজ করছো, এটাই তো বারবার করতেছো। ম্যাগনেটাইজ, ডিম্যাগনেটাইজ, ম্যাগনেটাইজ, ডিম্যাগনেটাইজ, এটাই বারবার করতেছি। একবার চুম্বকায়িত করতেছি, একবার বিচুম্বকায়িত করতেছি, আবার চুম্বকায়িত, আবার বিচুম্বকায়িত। তার মানে একটা সাইকেলে আমরা দুইবার চুম্বকায়িত করতেছি, দুইবার বিচুম্বকায়িত করতেছি। আমি ধরলাম যখন চুম্বকায়িত করতেছি ওকে আমি 10 জুল শক্তি দিছি, আমি এক্সপেক্ট করতেছি যখন ওকে আমি বিচুম্বকায়িত করব তখন ওর কাছ থেকে 10 জুল শক্তি আবার আমি ফেরত পাবো। যদি এরকম হইতো তখন আমি বলতাম সিস্টেমে কোনো লস নাই, 10 জুল দিছিলাম 10 জুল ফেরত পাইছি।
বাট এরকম কখনোই হবে না। 10 জুল দিলে তুমি 10 জুল কখনো ফেরত পাবা না, তার চেয়ে কমই ফেরত পাবা, কারণ সিস্টেমে একটা লস থাকবেই। এবং এই যে তুমি ওকে একবার ম্যাগনেটাইজড করলা, আবার ডিম্যাগনেটাইজড করলা, আবার ম্যাগনেটাইজড করলা, আবার ডিম্যাগনেটাইজড করলা, এই একটা সাইকেলে হওয়া লস হবে, বা ওর ইউনিট ভলিউমে একটা সাইকেলে হওয়া লস হবে এই হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলের সমানুপাতিক। বুঝছো? তুমি যে লোহার টুকরাটা নিছো, সেই লোহার টুকরার একক আয়তনে হওয়া লস, একটা সাইকেলে একক আয়তনে হওয়া লস হবে ওর যে হিস্টেরেসিস লুপ তার ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্লিয়ার? এক একটা মেটেরিয়ালের কিন্তু হিস্টেরেসিস লুপ এক এক রকম, মানে হিস্টেরেসিস লুপ কিন্তু সবার জন্য সেম না। নরম লোহার জন্য একরকম, ইস্পাতের জন্য আর এক রকম, নিকেলের জন্য আর এক রকম। সো এই হিস্টেরেসিস লুপ দেখে আমরা বুঝতে পারবো যে ওকে যদি আমরা ম্যাগনেটাইজড, ডিম্যাগনেটাইজড করি কি পরিমাণ লস হইতে পারে, কার লস বেশি হবে, কার লস কম হবে, সেটা বুঝতে পারবে। এবং সেইটার ফর্মুলা হচ্ছে এরিয়া অফ দ্য লুপ, বা এই লুপের যে ক্ষেত্রফল সেটা হবে এই মেটেরিয়ালের একক আয়তনে হওয়া লস ইন এ সিঙ্গেল সাইকেল। একটা চক্রে একক আয়তনে যতটুকু লস হবে সেটা হবে হচ্ছে এই ক্ষেত্রফলের সমানুপাতিক। তার মানে যার ক্ষেত্রফল বেশি বা যার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি তার কিন্তু লস বেশি। মাথায় রেখো, কি বললাম? যার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল বেশি, দেখেন, যার বা যেই মেটারিয়ালের হিস্টেরেসিস লুপের কি এরিয়া বেশি, লুপের এরিয়া বেশি, তার কিন্তু লস বেশি। ওকে, তাকে আমরা যেই পারপাসে ইউজ করব, ম্যাগনেটাইজড করব, ডিম্যাগনেটাইজড করব, সেই পারপাসে কিন্তু তার লসটা কি হবে, বেশি হবে। বুঝছো? সো এই হচ্ছে মোটামুটি আমাদের হিস্টেরেসিস লুপ সংক্রান্ত আলোচনা। আশা করি এখান থেকে আমরা পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে গেছি এবং জিনিসটা আসলে বুঝাও গেছি। বুঝছি মোটামুটি? শিওর? গুড। ওকে, এখন এই হিস্টেরেসিস লুপের হচ্ছে দুটো অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে স্থায়ী চৌম্বক হিসাবে আর একটা হচ্ছে অস্থায়ী চৌম্বক হিসাবে। আমরা মোটামুটি সবই বুঝে গেছি, এখন জাস্ট অ্যাপ্লিকেশন দুটো দেখবো, 5 মিনিট করে লাগবে, ঠিক আছে? আসেন, অ্যাপ্লিকেশন নাম্বার 1। প্রথমে হচ্ছে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে চাই। কি পার্মানেন্ট ম্যাগনেট? লেখো পার্মানেন্ট ম্যাগনেট। ওকে, ম্যাগনেট। ওকে, দেখবা খ নাম্বারে প্রশ্ন আসে যে আমি একটা স্থায়ী চৌম্বক তৈরি করতে চাই, তার জন্য নরম লোহা বেশি ভালো নাকি ইস্পাত বেশি ভালো? আবার অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে, আমি একটা ট্রান্সফরমারের কোর তৈরি করতে চাই, তার জন্য কি নরম লোহা বেশি ভালো নাকি ইস্পাত বেশি ভালো? এগুলো ব্যাখ্যা করতে হবে হিস্টেরেসিস লুপ দিয়ে। কিভাবে ব্যাখ্যা করবা? দেখো, তুমি যখন একটা পার্মানেন্ট ম্যাগনেট চাও, মানে হচ্ছে তুমি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, ধরো লোহা বা নিকেল, এগুলোকে ম্যাগনেটে রূপান্তর করবা, এবং তোমার উদ্দেশ্য হচ্ছে ম্যাগনেটে রূপান্তর করার পর সে যেন ম্যাগনেটই থাকে, সে যেন ডিম্যাগনেটাইজড না হয়। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে তুমি কোন মেটেরিয়ালগুলোকে চাবা? যাদের কোএরসিভিটির মান বেশি, বা প্রথমে রিটেনটিভিটি লেখো, যাদের রিটেনটিভিটির মান বেশি, রিটেনটিভিটি বেশি, বা ধারণ ক্ষমতা বেশি, ঠিক আছে, ধারণ ক্ষমতা বেশি। একই সাথে যাদের কোএরসিভিটি বেশি, কোএরসিভিটি বা কি যেন, বাংলাটা ভুলে যাচ্ছি খালি, এটা সহনশীলতা না কি, হ্যাঁ সহনশীলতা বেশি। এই টার্মগুলো মনে থাকে না, বাংলা টার্মগুলো খুবই কনফিউজিং, একটু ভালো মতো পড়ো, ঠিক আছে? এখানে বাংলা টার্মগুলো মানে সব একই রকম, তো মানে কোনটার বাংলা যে কি মনে থাকে না, খালি মনে আছে যে হ্যাঁ বাংলা তো এগুলা, কিন্তু কোনটার বাংলা যে কি এটার মনে থাকে না। একটু মনে রাখবে এই টার্মগুলো, যাদের সহনশীলতা বেশি এবং একই সাথে যাদের হিস্টেরেসিস লস বেশি, হিস্টেরেসিস লস বেশি। ওকে, এই টাইপের মেটেরিয়াল দিয়ে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়। সো পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করার সময় আমরা মাথায় রাখবো আমাদের এমন মেটেরিয়াল লাগবে যার রিটেনটিভিটি বা ধারণ ক্ষমতার মান বেশি, মানে যাকে চৌম্বক ক্ষেত্র থেকে সরাই নিলেও সে ম্যাগনেটিক প্রপার্টি খুব ভালো মতো ধরে রাখতে পারবে। দেখেন তো আমাদের কোনটা ছিল, রিটেনটিভিটিগুলো কোনটা ছিল? দেখো, যারা ভুলে গেছো, একটু আগে পড়াইছি, 10 মিনিটও হয় না মনে পড়াইছি, এর মধ্যে যদি ভুলে যাও জীবন কিন্তু বেদনা গাইস। এই ম্যাগনেটাইজ করছি, ঠিক আছে, দেন এখান থেকে কি করছি বলতো, এখান থেকে আবার ডিম্যাগনেটাইজ করছি, এই দেন আবার উল্টা দিকে ম্যাগনেটাইজ করছি। কোন দিকে ভাইয়া? এই দিকে। দেন ভাইয়া, দেন হচ্ছে আবার এই দিকে ডিম্যাগনেটাইজ করছি। ওকে ভাইয়া, দেন আবার ওই দিকে ম্যাগনেটাইজ করছি, এই, ঠিক আছে? এখানে রিটেনটিভিটি কোনটা ছিল বা সহনশীলতা কোনটা ছিল, ধারণ ক্ষমতা কোনটা ছিল? যে এইটা ছিল হচ্ছে রিটেনটিভিটি,
এটা ছিল কি, এইটা ছিল হচ্ছে আমাদের রিটেনটিভিটি, ঠিক আছে। এবং কোয়েরসিভিটি কোনটা ছিল? কোয়েরসিভিটি ছিল এই যে এইটা, এইটা ছিল হচ্ছে আমাদের কোয়েরসিভিটি, ঠিক আছে, কোয়েরসিভিটি। ওকে, এগুলো একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, তার মানে রিটেনটিভিটি হচ্ছে আমি এইচ এর মানটা 0 করে দিচ্ছি, স্টিল আই কতটুকু থেকে যাচ্ছে, মানে এক্সটার্নাল ফিল্ড সরাই নিচ্ছি, সরাই নেওয়ার পরেও ও কতটুকু চৌম্বক ধর্ম ধরে রাখতে পারতেছে। তাহলে আমি চাচ্ছি একটা পার্মানেন্ট ম্যাগনেট বানাইতে বা একটা স্থায়ী চৌম্বক বানাইতে, তার মানে আমি কি চাবো, সে চৌম্বক ধর্ম ধরে রাখুক, মানে হচ্ছে তার রিটেনটিভিটির মান অনেক বেশি হোক, বুঝছেন? সো আমরা পার্মানেন্ট ম্যাগনেটের জন্য এমন মেটেরিয়াল খুঁজবো যার হিস্টেরেসিস লুপে রিটেনটিভিটির মান বেশি। একই সাথে আমি চাবো কোএরসিভিটির মানটাও বেশি। কেন? দেখো, কোএরসিভিটির মান যত বেশি হবে তাকে বিচুম্বকায়িত করা তত কঠিন, বুঝছো? কোএরসিভিটি জিনিসটা কি ছিল, এই যে আমার উল্টা দিকে যতখানি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য অ্যাপ্লাই করে ওকে ডিম্যাগনেটাইজ করা লাগছিল। তাহলে যার কোএরসিভিটির মান বেশি তাকে কি ডিম্যাগনেটাইজ করা তত কঠিন না? দেখো, যার রিটেনটিভিটির মান বেশি সে তত চৌম্বক ধর্ম ধরে রাখতে পারতেছে, বা তার কাছে চৌম্বক ধর্ম তত বেশি থাকতেছে, তাকে ফিল্ড থেকে সরায় আনার পরেও, তাকে ম্যাগনেটাইজ করছি, ফিল্ড থেকে সরায় আনছি, স্টিল সে তার চৌম্বক ধর্ম ধরে রাখছে। যার রিটেনটিভিটি যত বেশি সে তত বেশি ধরে রাখতে পারবে। আর কোএরসিভিটি কি, এবার ধরো সে চৌম্বক ধর্ম ধরে রাখছে, বাট আমি জোর করেই তাকে বিচুম্বকায়িত করতে চাচ্ছি, যে সহজে বিচুম্বকায়িত হবে না তার কোএরসিভিটি তত বেশি। কোএরসিভিটি যত বেশি হবে তাকে বিচুম্বকায়িত করা তত কঠিন, বুঝছো? সো তুমি একটা পার্মানেন্ট ম্যাগনেট বা একটা স্থায়ী চৌম্বক তৈরি করতে চাও, তুমি চাও ও চৌম্বকই থাকুক, তাহলে তুমি কি চাবা, ওর কোএরসিভিটির মান কম হোক না বেশি হোক? অবশ্যই বেশি হোক। তার মানে ওর সহনশীলতার মান হওয়া লাগবে বেশি, বুঝতে পারছেন? যেন সহজে ওকে বিচুম্বকায়িত করা না যায়। যদি ওকে সহজে বিচুম্বকায়িত করে ফেলি তাহলে ওকে নিয়ে আমার লাভ কি? আমি তো চাচ্ছি একটা পার্মানেন্ট ম্যাগনেট বানাইতে, বুঝতে পারছেন? সো পার্মানেন্ট ম্যাগনেটের সময় অবশ্যই মাথায় রাখা লাগবে এমন মেটেরিয়াল নিব যার হিস্টেরেসিস লুপে রিটেনটিভিটি এবং কোএরসিভিটি দুইটার মানই বেশি, এবং একই সাথে হিস্টেরেসিস লসের মানও বেশি হওয়া লাগবে। কেন ভাই, হিস্টেরেসিস লস বেশি হলে সুবিধা কি? হিস্টেরেসিস লস বেশি হলে তো অসুবিধা হওয়ার কথা ভাইয়া, তাই না? কারণ আমার লস হয়ে যাচ্ছে সিস্টেমে ভাইয়া, এটা দিয়ে আমি করবোটা কি? দেখো, হিস্টেরেসিস লস জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে, লসটা হচ্ছিল কেন? যদি আমি এইচ এর মান কমানোর জন্য আই এর মানও 0 হয়ে যাইতো তাহলে কি সিস্টেমে কোনো লস থাকতো? কোনো লস থাকতো না। ধরো এরকম কিছু একটা হইলো, এই হচ্ছে আমার হিস্টেরেসিস লুপ, আমি বললাম যে ভাইয়া আমি না এইচ এর মান বাড়াইছি, আই এর মান বাড়ছে, আমি এইচ এর মান কমাইছি, এইচ এর মান 0 করছি, আই আবার 0 হয়ে গেছে। এখানে কোনো লস থাকতো? কোনো লস থাকতো না। লস কেন আসতেছে? এইচ এর মান 0 করার পরেও আই এর মান 0 হয় নাই, ওই অতটুকু আইকে সরানোর জন্য বা ডিম্যাগনেটাইজ করার জন্য আমার এক্সট্রা কাজ করা লাগছে, সেখান থেকে আসছে লস। তাহলে যত বেশি লস, ডিম্যাগনেটাইজ করার জন্য কাজ তত বেশি, তার মানে ডিম্যাগনেটাইজ করাটা তত কঠিন। ধরো আমি চাচ্ছি একটা কাজের জন্য আমার একটা জেদি লোক লাগবে। কি লাগবে? একটা জেদি লোক, যার জেদ অনেক বেশি। এখন একটা লোক জেদ নিয়ে বইসা আছে, তাকে আমি কি করলাম, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, পিঠের মধ্যে 2টা ধাপ ধাপ বসাইলাম এবং তার সব জেদ চলে গেল। তাহলে ওকে আসলে জেদি? ও জেদি না। ওকে পিঠের মধ্যে ধাপ ধাপ 10টা বসাইলাম, তাও জেদ চলে গেল, তাও খুব বেশি জেদি না। ওকে আমি পিঠের মধ্যে ধাপ ধাপ 50টা বসাইলাম, বাট ওর জেদ এখনো রয়ে গেল, ও হচ্ছে জেদি। সেম কাহিনী, ঠিক আছে? যে ধরো আমার ও রিটেনটিভিটির জন্য ধরে রাখছে ম্যাগনেটিক প্রপার্টি, আমি ওকে ডিম্যাগনেটাইজ করতে চাচ্ছি এবং ডিম্যাগনেটাইজ করার জন্য আমার এক্সট্রা কাজ করা লাগতেছে, সেখানেই তো লসটা হচ্ছে। এখন লস হয়েছে 10 জুল, তার মানে কি আমি 10 জুল কাজ করেই ওকে ডিম্যাগনেটাইজ করে ফেলতে পারছি, তাই না? এখন লস যদি 10 জুল না হয়ে 20 জুল হইতো, তার মানে কি ওকে ডিম্যাগনেটাইজ করার জন্য আমার 20 জুল কাজ করা লাগতেছে, মানে ওকে ডিম্যাগনেটাইজ করা কঠিন। যদি লস হইতো 50 জুল, তার মানে ওকে ডিম্যাগনেটাইজ করার জন্য আমার 50 জুল কাজ করা লাগতেছে, ওকে ডিম্যাগনেটাইজ করা আরো কঠিন। তাহলে আমি তো চাচ্ছি পার্মানেন্ট ম্যাগনেট, মানে এমন কিছু যাকে আমি ডিম্যাগনেটাইজ করতেই চাই না। তাহলে আমি এমন কাউকে খুঁজবো যার হিস্টেরেসিস লস বেশি, মানে যাকে ডিম্যাগনেটাইজ করাটা কঠিন। সো এই 3টা প্রপার্টি অবশ্যই মাথায় রাখা লাগবে। যদি আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে চাই, আমি এমন কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল খুঁজবো যার হিস্টেরেসিস লুপে রিটেনটিভিটি বা ধারণ ক্ষমতার মান বেশি, কোয়েরসিভিটি বা সহনশীলতার মান বেশি, এবং একই সাথে হিস্টেরেসিস লসের মান বেশি। ঠিক এই কারণেই আমরা স্টিল চুজ করি। কি চুজ করি? স্টিল বা ইস্পাত, ঠিক আছে? ইস্পাত। ওকে, এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের জন্য। আবার মাঝে মাঝে আমরা চাই হচ্ছে অস্থায়ী চৌম্বক। কি চাই? ওটা ছিল স্থায়ী চৌম্বক। আমরা মাঝে মাঝে কি চাই? অস্থায়ী চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেট।
ঠিক আছে, কি অস্থায়ী চুম্বক বা তড়িৎ চুম্বক বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। ওকে, ইলেকট্রোম্যাগনেট মানে যারা কিছুক্ষণ পর পর চুম্বকায়িত হবে আবার বিচুম্বকায়িত হবে, মানে এটা একটা লুপের মধ্যে চলতেই থাকবে, চুম্বকায়িত হবে বিচুম্বকায়িত হবে আবার চুম্বকায়িত আবার বিচুম্বকায়িত, মানে যাদের ঘন ঘন ম্যাগনেটাইজড করা লাগবে আবার ডিম্যাগনেটাইজড করা লাগবে, সো তারা হচ্ছে আমাদের অস্থায়ী চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। সো এই টাইপের ম্যাগনেট বানানোর সময় আমরা এমন ম্যাটেরিয়াল চুজ করি যাদের সব উল্টা প্রপার্টি, মানে হচ্ছে রিটেন্টিভিটি কম, রিটেন্টিভিটি বা ধারণ ক্ষমতা কম। ওকে, ধারণ ক্ষমতা কম, একই সাথে কোয়েরসিভিটি বা কোয়েরসিভিটি বা হচ্ছে সহনশীলতা কম। ওকে, সহনশীলতা কি কম, অথবা অথবা না সাথে আরও একটা, সেটা হচ্ছে হিস্টেরেসিস লস কম, হিস্টেরেসিস লস কি কম। এমন মেটেরিয়াল আমাদের খোঁজা লাগবে। কেন? দেখো অস্থায়ী চুম্বক মানে কি, মানে তুমি একটু পরে হয়তো বা ডিম্যাগনেটাইজ করে দিবা, বানাইছো ম্যাগনেট আবার একটু পরে কি করবা ডিম্যাগনেটাইজ করবা। এখন ধরো তুমি যাকে ম্যাগনেট বানাইলা, ঠিক আছে, তার রিটেন্টিভিটির মান অনেক বেশি, সে বিশাল চুম্বক ধর্ম ধরে রাখছে, তাকে দিয়ে কি অস্থায়ী চুম্বক বানায় লাভ আছে? না, তুমি তো একটু পরে এটাতে সরাই নিবা। সো রিটেন্টিভিটির মান বেশি হয়ে লাভ কি? কোনো লাভ নাই, উল্টার অসুবিধা আছে। এখন কোয়েরসিভিটির মান জিনিসটা কি ছিল? ওকে ডিম্যাগনেটাইজ করার জন্য আমার বিপরীত দিকে যতখানি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগছিল, এখন বিপরীত দিকে যদি অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া লাগে তাহলে তাকে কি বিচুম্বকায়িত করা সহজ না কঠিন? অবশ্যই কঠিন। সহজ কখন হবে? যখন বিপরীত দিকে অল্প একটু ম্যাগনেটিক ফিল্ড দিলেই সে ডিম্যাগনেটাইজড হয়ে যাবে। যেমন এটা হচ্ছে আমাদের স্টিলের হিস্টেরেসিস লুপ। কার? এটা হচ্ছে স্টিলের। ওকে, এটা হচ্ছে স্টিলের। আমি যদি সেম হিস্টেরেসিস লুপটা তোমাকে সফট আয়রনের জন্য একা দেখাই, কার জন্য? সফট আয়রন, যে কিনা হচ্ছে যাকে দিয়ে হচ্ছে আমরা কি বলে এটাকে অস্থায়ী চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট বানাই, একটা সফট আয়রনের জন্য এই হিস্টেরেসিস লুপটা হয়ে যাবে এরকম। দেখো সফট আয়রনের হিস্টেরেসিস লুপ হচ্ছে এরকম, এই এই এইটা হচ্ছে সফট আয়রনের হিস্টেরেসিস লুপ। ওকে, খেয়াল করে দেখো এখানে সিগনিফিকেন্টলি ড্রপ করছে কোয়েরসিভিটির মান। কিসের মান? কোয়েরসিভিটি। যে এতটুকু হচ্ছে কোয়েরসিভিটি, এতটুকু, এইটা হচ্ছে কোয়েরসিভিটি বা সহনশীলতা। ঠিক আছে, এইটার মান খুবই কম হবে অস্থায়ী চুম্বক যাদের দিয়ে বানানো হয় তাদের জন্য। কারণটা কি? কারণ হচ্ছে অস্থায়ী চুম্বক তো আমরা তখনই ব্যবহার করব যখন আমার বারবার চুম্বকায়িত বা বিচুম্বকায়িত করা লাগবে। একবার ম্যাগনেটাইজ করব আর একবার ডিম্যাগনেটাইজ করব, তাহলে ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করা যদি অনেক কঠিন হয়ে যায়, তাকে দিয়ে কি অস্থায়ী চুম্বক বানায় লাভ আছে? না। সো অস্থায়ী চুম্বক বানানোর সময় আমরা এমন ম্যাটেরিয়ালই চুজ করব যাকে ইজিলি ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করা যাচ্ছে। ডিম্যাগনেটাইজ করায় বাধা দিচ্ছিল কে? এই যে এই কোয়েরসিভিটিটাই তো ছিল বাধা, তাই না? এটাকে অতিক্রম করেই তো আমরা ওকে ডিম্যাগনেটাইজটা করছিলাম, উল্টা দিকে এতখানি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে, তাই তো? সো এটার মান যদি অনেক বেশি হয় তার মানে কি ডিম্যাগনেটাইজ করাটা কঠিন, মান যদি অনেক কম হয় ডিম্যাগনেটাইজ করাটা ইজি। বুঝছেন? সো এর জন্য হচ্ছে আমার এমন ম্যাটেরিয়াল চুজ করা লাগবে যাদের কোয়েরসিভিটির মান কম, রিটেন্টিভিটির মান কম এবং একই সাথে হিস্টেরেসিস লসের মানও কম। কেন? দেখো প্রথম কথা হচ্ছে তুমি ওকে বারবার ম্যাগনেটাইজ ডিম্যাগনেটাইজ করবা, সো লসের মান যদি অনেক বেশি হয় হিউজ অ্যামাউন্টের একটা হিট প্রডিউস হবে, এটা হচ্ছে প্রথম সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে হিস্টেরেসিস লস মানে কি? আমি যখন ওকে ডিম্যাগনেটাইজ করতে যাব তখন আমার কতটুকু এনার্জি লস হচ্ছে। এখন এখানে যদি একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি লস হয়, বারবার লস হইতেই আছে, তুমি কি এমনটা চাবা? যেমন একটা পার্মানেন্ট ম্যাগনেটকে ধরো তোমার লসের মান অনেক বেশি, বাট তুমি তো ওকে ডিম্যাগনেটাইজ করতেছো না, তুমি কি পার্মানেন্ট ম্যাগনেটকে বারবার ডিম্যাগনেটাইজ করবা না তো, একবার ম্যাগনেট বানায় রাইখা দিছো, সো কিন্তু লস হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ হইলে লসের মান অনেক বেশি হবে, বাট এখানে তো ঘন ঘন লস হবে না, হঠাৎ লস হবে যখন তুমি ডিম্যাগনেটাইজ করতে যাবা। বাট তুমি তো ওকে নর্মালি ডিম্যাগনেটাইজ করবা না, বেশি বেশি ডিম্যাগনেটাইজ করবা কাকে? একটা অস্থায়ী চুম্বককে বা ইলেকট্রোম্যাগনেটকে। সো যাকে তুমি বারবার ডিম্যাগনেটাইজ করতেছো তার যদি বারবারই অনেক বেশি লস হয়, হিউজ অ্যামাউন্টের লস হয়ে যাবে এবং দেখা যাবে এই লসটা হিট আকারে জেনারেট হবে এবং প্রচুর পরিমাণ হিট প্রডিউস হয়ে যাবে তোমার সিস্টেমে। সো আমরা এমন একটা মেটেরিয়াল নিব যার হিস্টেরেসিস লসের মান কম, মানে যার হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফলটা কম। দেখো এখানে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল অনেক বেশি, বাট এখানে হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল অনেক কম। সো এটা হচ্ছে সফট আয়রনের হিস্টেরেসিস লুপ। এই কারণে আমরা সফট আয়রনকে কি হিসাবে ইউজ করি? অস্থায়ী চুম্বক হিসাবে ইউজ করি। ঠিক আছে, এইটাকে হচ্ছে আমরা অস্থায়ী চুম্বক হিসাবে ব্যবহার করি। ওকে,
ঠিক আছে গাইস, আমার মনে হয় না এর বাইরে আর কিছু লাগবে, অনেক কিছু পড়াই ফেলছি। ঠিক আছে, এর চেয়ে বেশি আসলে আর কিছু লাগবে না। এগুলো যদি মোটামুটি ভালো মতো পারো, স্পেশালি হিস্টেরেসিস লুপের ব্যাখ্যাটা, হিস্টেরেসিস লুপ আসলে কি মিন করে, হিস্টেরেসিস লস জিনিসটা কি, এবং একই সাথে হচ্ছে হিস্টেরেসিস প্রপার্টি থেকে আমরা কিভাবে পার্মানেন্ট ম্যাগনেট এবং অস্থায়ী চৌম্বক বা ইলেকট্রোম্যাগনেট চুজ করি, সেটা হচ্ছে আপনার জানা থাকা লাগবে। এখান থেকে এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর একটা প্রশ্ন আমি বলেই দিলাম, যে কোনো একটা আসবে, যে স্টিল আর সফট আয়রনের মধ্যে কোনটাকে আমরা স্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করব এবং কোনটাকে আমরা অস্থায়ী চুম্বক হিসেবে ব্যবহার করব। তাহলে এই প্রপার্টিগুলো মাথায় রাখা লাগবে। বা ধরো র্যান্ডমলি আমি তোমাকে দুটো গ্রাফ দিলাম, তোর এরকম দেখে বলো তো দেখি, এই ঠিক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, দিয়ে তোমাকে বললাম এই হচ্ছে একটা হিস্টেরেসিস লুপ, এই ঠিক আছে, এই এই হচ্ছে একটা হিস্টেরেসিস লুপ, আর একটা হিস্টেরেসিস লুপ হচ্ছে এরকম। ঠিক আছে, বল এর মধ্যে কোনটা স্থায়ী চৌম্বক, কোনটা অস্থায়ী চৌম্বক, কোনটাকে তুমি কোন পারপাসে ব্যবহার করবা? ভাই এইটা হবে হচ্ছে পার্মানেন্ট, এইটা হবে হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, কেন? কারণ হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম, লুপে লস কম, কোএরসিভিটির মান কম। এখানে লুপ অনেক বড়, লুপের ক্ষেত্রফল বেশি, কোএরসিভিটির মান অনেক বেশি। সো এই প্রপার্টিগুলো চেক করে হচ্ছে আপনার বোঝা লাগবে। আপনাকে এরকম গ্রাফ দিয়ে প্রশ্ন করতে পারে উদ্দীপকে, গ্রাফ দিয়ে বলবে যে এই দুইটার মধ্যে পার্থক্য করো, গ নম্বরে বা ঘ নম্বরে দিয়ে দিবে উদ্দীপকে, তোমার গ্রাফ দিয়ে দিবে দুইটা, দিয়ে বলবে এই দুটার মধ্যে পার্থক্য করো। এই হিস্টেরেসিস লুপের ব্যাখ্যার মাধ্যমে তোমার পার্থক্যটা করা লাগবে। সো থিওরি দেখবা বইয়ের মধ্যে লাস্টে 1 বা 2 পেজের মতো লেখা আছে, যা যা বললাম আজকের ক্লাসে সেগুলাই লেখা আছে, একটু শর্টে লেখা আছে। বাট আমার মনে হয় না এখন বই পড়লে কারো বুঝতে কোনো অসুবিধা হবে। জাস্ট বইটা একবার রিডিং পড়লেই এখন কাজ শেষ। দেখেন কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, যদি না হয়ে থাকে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, শেষ। ও মাই গড গাইস, দেখেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। ওকে, আশা করি খুব বেশি সমস্যা হওয়ার কথা না, সহজই ছিল, লাস্টের পার্ট তো খুবই সহজ। ওকে, আর আগামী শনিবার থেকে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 শুরু করে দিচ্ছি। চ্যাপ্টার 5টা খুবই ছোট চ্যাপ্টার, আশা করতেছি কত 7টা 8টার মতো লেকচার লাগতে পারে, এর চেয়ে বেশি আসলে লেকচার লাগার কথা না, ম্যাক্সিমাম 7। এটা তো একটু বড় চ্যাপ্টার ছিল ম্যাগনেট, এবং আমি নিজেও প্রথমবার পড়াইলাম, এর জন্য সময়ও একটু বেশি লেগে গেছে। ওকে, বাট আমার মনে হয় আমরা একদম ম্যাথ থিওরি সব কিছুই ডিটেলসে গিয়ে পড়ছি। সো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। স্পেশালি হচ্ছে আমাদের লাস্টের থিওরিটিক্যাল পার্ট অনেক বিস্তারিতই পড়া হয়েছে। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম এই থিওরিটিক্যাল পার্ট লাস্টের পার্টটা নিয়ে প্যারা খেতাম। প্রথম পার্টটা তো ম্যাথমেটিক্যাল, কয়েকটা ফর্মুলা জানলেই হয়ে যায়, লাস্টের পার্টটা হচ্ছে বোঝা লাগে। সো আশা করি তোমাদের লাস্টের পার্টটার একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, এবং পরীক্ষায় যদি থিওরিটিক্যাল প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই অ্যান্সার করে পারা আসা, মানে অ্যান্সার করতে পারা উচিত। এবং তোমরা যদি একটু আগের বছরের প্রশ্ন দেখো, 2018 সাল, 2019 সাল বা তারও আগে 16-17 সাল, তখন তো এই চ্যাপ্টারটা ছিল, দেখবা থিওরিটিক্যাল প্রশ্ন আসতো। ঠিক আছে, ফেরোচৌম্বক, প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক, দেন হচ্ছে হিস্টেরেসিস লুপ, এগুলো থেকে থিওরিটিক্যাল প্রশ্ন হইতো। সো এখানে একটা বড় সম্ভাবনা আছে থিওরিটিক্যাল প্রশ্ন হওয়ার। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে অবশ্যই লাস্টের যে থিওরিটিক্যাল পার্টটা, স্পেশালি হচ্ছে ডায়া, প্যারা, ফেরো, এগুলার ব্যাখ্যা, এগুলার প্রপার্টিজ, এবং হচ্ছে যে লাস্টের যে পার্টটা হিস্টেরেসিস লুপ, এগুলো একটু ভালো মতো পড়া লাগবে, ভালো মতো পারা লাগবে। যদি পারো তার মানে তোমার প্রিপারেশন সলিড, তুমি চ্যাপ্টার 4 থেকে অবশ্যই অ্যান্সার করে আসতে পারবা। আর প্রথম দিকে কিছু ম্যাথ আছে, একটু বলেও দিই। আগের দিন মিটিংয়ে কে যেন বলতেছিল যে ভাই এই চ্যাপ্টারটা একটু অগোছালো লাগে, চ্যাপ্টারটা হচ্ছে বুঝতে পারি না, কই থেকে ম্যাথ করবো। দেখো এখান থেকে ম্যাথ যা যা করা লাগবে, আমাদের ম্যাথ খুব বেশি না, হ্যাঁ আমি আরেকবার একটু বলে দিই। সো প্রথমে হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্টের কিছু ম্যাথ ছিল, আশা করি আপনাদের মনে আছে। যে ম্যাথগুলো করাইছিলাম ওগুলো লেকচারে যে ম্যাথগুলো করানো আছে সেগুলো করলেই হবে। বই থেকেও 2-1টা করতে পারো, বাট এর বাইরে আসলে খুব বেশি লাগবে না, লেকচারের ম্যাথগুলাই মোটামুটি এনাফ। বায়োট-স্যাভার্টের ম্যাথ, দেন হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স লর কিছু ম্যাথ ছিল, মনে আছে কিনা, অ্যাম্পিয়ার্স লর ম্যাথ হচ্ছে করা লাগবে। দেন হচ্ছে আমাদের দুইটা তারের মধ্যে আকর্ষণ বল, বিকর্ষণ বল, মনে আছে? দুইটা তারের মধ্যে বল বা দুইটা তারের মধ্যে চৌম্বক বল, চৌম্বক বল, এখান থেকে ম্যাথ আসতে পারে। দেন হচ্ছে গতিশীল চার্জের উপর চৌম্বক বল, এখান থেকে ম্যাথ আসতে পারে। গতিশীল চার্জের উপর চৌম্বক বল, চার্জের উপর চৌম্বক বল, এখান থেকেও ম্যাথ আসতে পারে। এবং ফাইনালি হচ্ছে আমাদের টর্ক, ঠিক আছে, কুণ্ডলিতে টর্ক, কুণ্ডলিতে টর্ক, এখান থেকেও ম্যাথ আসতে পারে। সেই হচ্ছে মোটামুটি ম্যাথ আসার মতো টপিক, এর বাইরে আসলে ম্যাথ আসার মতো খুব বেশি টপিক নাই। এগুলো যদি মোটামুটি ভালো মতো পারো তাইলেই আসলে হবে। আরেকটা ছিল, ওটা লিখলাম না কেন, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত বিদ্যুৎবাহী তারের উপর বল। ঠিক আছে, এটা একটু লিখে নাও, চৌম্বক ক্ষেত্রে
স্থাপিত বিদ্যুৎবাহী তারের উপর বল। স্থাপিত বিদ্যুৎবাহী তারের উপর বল। বিদ্যুৎবাহী তারের উপর বল, সহজ একদম, তারের উপর বল। এগুলোই আমাদের ম্যাথ আসার টপিক, এর বাইরে আসলে ম্যাথ আসার মতো খুব একটা টপিক নাই। লাস্টের দিকে আমরা কয়েকটা করছিলাম না, ওই যে বি এবং এইচ এর যে টপিকগুলো ছিল ওখান থেকে দুই একটা ম্যাথ আসতে পারে, লিখেই দিই, চলে আসে বি এইচ আই মিউ, এই রিলেটেড যে ম্যাথগুলো ছিল লাস্টে দেখবা 4-5টা ম্যাথ করাইছিলাম, তুই কয়েকটা ফর্মুলা আছে ওখান থেকে যে 4-5টা ম্যাথ করাইছিলাম ওই কয়টা করলেই হবে, এর বাইরে কোনো ম্যাথ করা লাগবে না। সো এই হচ্ছে আমাদের ম্যাথ করার মতো টপিক বা ম্যাথ থেকে প্রশ্ন আসার মতো টপিক। এবং থিওরি থেকে যদি বলি, এখান থেকে থিওরি থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওকে, সো প্রথমত হচ্ছে আমাদের ডায়া চৌম্বক, ওকে, ডায়া চৌম্বক, দেন হচ্ছে আমাদের প্যারাচৌম্বক, কি প্যারাচৌম্বক, দেন হচ্ছে আমাদের ফেরোচৌম্বক, এই তিনটা অবশ্যই পড়া লাগবে, এই তিনটার প্রপার ব্যাখ্যা সহ পড়া লাগবে। দেন হচ্ছে আমাদের হিস্টেরেসিস লুপ, কি হিস্টেরেসিস লুপ। ওকে, অবশ্যই এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকা লাগবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এবং মাঝখানে আরো অনেক টপিক আছে, সেগুলো এইচএসসি পরীক্ষার জন্য আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট ওই যে আন্ডারস্ট্যান্ডিং, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি টপিক প্রশ্ন আসার জন্য, এগুলো যদি ভালো মতো পারেন তাহলে আর এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আশা করি আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো একটা কথা বলি, দ্বিতীয় পত্রের কি কি অধ্যায় হয়েছে আমাদের বলবেন? আমাদের হচ্ছে চ্যাপ্টার 2, 3 আর 4, তিনটা চ্যাপ্টার হয়ে গেছে। পরবর্তী দিন হচ্ছে আমরা চ্যাপ্টার 5 শুরু করব, ঠিক আছে? ওকে, দা আমার ইয়ার ফাইনালে কেমিস্ট্রিতে ফেল করেছি বলে সে আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে, এজন্য দাদা আমি বিধ্বস্ত, এখন আমার করণীয় কি? আপনি যদি কি ভাই, এইসবের আসলে মানে সলিউশন আমার কাছে খুব বেশি নাই। কি অদ্ভুত প্রশ্ন। পড়ালেখা করো, ঠিক আছে, ইন্টারমিডিয়েটে পড়ো, এখন আবার এত কিছুর মধ্যে জড়ানো লাগবে কেন? পড়ালেখা করো, ঠিক আছে, এখন আর 1 বছর সময় আছে, এখন আর অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন শুধুমাত্র পড়াশোনা নিয়ে চিন্তা করলেই হবে। পরবর্তীতে গিয়ে হচ্ছে অন্য কিছুর চিন্তা করা যাবে যখন সময় হবে, এখনো ছোট। এবং তোমরা এই যে এই মোমেন্টটা অনেক ইমম্যাচিওর ডিসিশন আমরা নিয়ে ফেলি, পরবর্তীতে কিন্তু এগুলোর জন্য আবার রিগ্রেট হয়, ঠিক আছে? সো এখন কোনো ইমম্যাচিওর ডিসিশন নেওয়ার দরকার নাই। এই মোমেন্টে সবচেয়ে ম্যাচিওর ডিসিশন কি জানো? বিশ্বাস তো করবা না, মানতেও চাবা না, এই মোমেন্টে সবচেয়ে ম্যাচিওর ডিসিশন হচ্ছে পড়ালেখা করা, ঠিক আছে? আমি জানি এটা মানতে কষ্ট হবে, মনের বিরুদ্ধে গিয়ে কথাটা মানে মেনে নেওয়া লাগবে তোমার, বাট দিস ইজ দ্য ট্রুথ। এই মোমেন্টে সবচেয়ে ম্যাচিওর ডিসিশন হচ্ছে পড়ালেখা করা, ঠিকঠাকভাবে পড়াশোনা করো, এটাই তোমাকে সামনের জীবনটা কিছুটা হইলেও সুন্দর করে দিতে পারে। ওকে, তাহলে গাইজ আমাদের চ্যাপ্টার 4 এখানে কমপ্লিট। আমরা পরবর্তী দিন মানে হচ্ছে শনিবারের ক্লাসে, আচ্ছা আমাদের ক্লাসের টাইম কিন্তু একটু চেঞ্জ হয়েছে। ইয়ার ফাইনাল সেকেন্ড পেপার চ্যাপ্টার 5 আছে, ওই চ্যাপ্টারে কিছুই পড়ি না, ওইটা স্কিপ করলেই খুব বেশি প্রবলেম হবে না? খুব বেশি সমস্যা নাই, চ্যাপ্টারটা খুব বেশি বড়ও না, চাইলে শেষও করে যেতে পারো। মানে ইয়ার ফাইনাল কবে তার উপর আসলে ডিপেন্ড করতেছে, চ্যাপ্টার খুব বেশি বড় না। ওকে, এবং চ্যাপ্টারটা মোটামুটি সহজই আছে, খুব বেশি কঠিনও কিন্তু না, জাস্ট কয়েকটা ফর্মুলা আছে ওই চ্যাপ্টারে। ওকে, আর চাইলে স্কিপও করতে পারো, কয়েকদিন পর এসে হচ্ছে আমাদের সাথেই কমপ্লিট করে ফেলতে পারো। ওকে, আর আরেকটা যেটা বলছিলাম, তোমাদের একটা রুটিনে কিন্তু পরিবর্তন আসছে, তোমাদের ক্লাস কিন্তু এখন শনি সোম বুধ এই 3 দিন হচ্ছে সন্ধ্যা 4:30টার সময় হবে। ওকে, আবারও বলতেছি, শনি সোম বুধ সন্ধ্যা 7:30টার সময় হচ্ছে আমাদের ক্লাসগুলা হবে। তাহলে আমাদের নেক্সট ক্লাস নেক্সট শনিবার, এবং নেক্সট শনিবার আমরা শুরু করব চ্যাপ্টার নাম্বার 5 এবং তার প্রথম লেকচার। তাহলে দেখা হচ্ছে পরবর্তী শনিবারে। টিল দেন সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকেন। চ্যাপ্টার 4 কিন্তু আমাদের কমপ্লিট, অবশ্যই আপনারাও বাসায় কমপ্লিট করে ফেলবেন। যেই ম্যাথ পড়াইছি, যেমনে বলছি, থিওরি যেভাবে বলছি, এগুলো না পড়লে কিন্তু বই পড়ে নিজেই বুঝবা না, ঠিক আছে? যদি বই পড়ে বুঝতে পারো দেন দ্যাটস গ্রেট, বাট ক্লাস করার পর আমার মনে হয় বই পড়লে তখন পড়াটা তোমার জন্য আরও কিছুটা বোধগম্য হবে এবং আরও কিছুটা সহজ হবে। তাহলে পড়তে থাকেন ভালো মতো। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি, বিদায়, চ্যাপ্টার 4 শেষ, টাটা।